হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ডাব্লিউবিসিএস প্রিলিমস 2022 সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনা করব। যারা খুব সিরিয়াসলি 2022-এর প্রিলিমস এক্সামটা দিতে চাইছো তাদের জন্য ক্লাসটা। তো কি কি গুরুত্বপূর্ণ বিষয়ে ওপর ফোকাস করতে হবে সেইগুলো নিয়ে আমি কথা বলবো। তো যারা দু একবার পরীক্ষাতে বসেছে তারা বিষয়গুলো জানে, কিন্তু ঠিক কোন জায়গাটায় পার্টিকুলার কোন জায়গাটায় ফোকাস করতে হবে সেটা সবসময় বুঝে উঠতে পারা যায় না। আরেকটা বিষয়, ডাব্লিউবিসিএস নিয়ে অনেকের মনে অনেক রকম ভুল ধারণা রয়েছে, অনেক রকম ভীতি রয়েছে। সেই জায়গাটা কিন্তু সবার আগে দূর করতে হবে। প্রথমত এটা বুঝতে হবে যে ডাব্লিউবিসিএস এর সিলেবাসটা অনেক বড় হলেও প্রশ্নের যে কাঠিন্য সেটা কিন্তু অনেক এক্সামের থেকেই আলাদা হয়। ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে, কেউ মাইকটা অফ রাখবেন। ইমরান নাজির, মাইকটা অফ রাখবেন। ওকে। তো অন্যান্য এক্সামে ঠিক যে ধরনের কঠিন জায়গাটা তৈরি হয়ে যায় এখানে কিন্তু সেটা নয়। কেন নয়? তার কারণ হচ্ছে, যেমন ধরা যাক ব্যাংকিং এক্সাম। ব্যাংকিংয়ে কী থাকে? ম্যাথ থাকে, ইংলিশ থাকে এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোয়েশ্চেন থাকে। কিন্তু এখানে কোনো একটা স্টুডেন্ট যদি ম্যাথে দুর্বল হয় তাহলে তার কিন্তু রিকভার করার কোনো রাস্তা নেই। কেউ যদি ইংলিশে দুর্বল হয় তার রিকভার করার কিন্তু কোনো রাস্তা নেই। কিন্তু ডাব্লিউবিসিএস এর সেই সুযোগটা রয়েছে। কোনো একটা সাবজেক্টে যদি কেউ দুর্বল হয় সে কিন্তু অন্য জায়গা থেকে মেকআপ দিয়ে সেটা কিন্তু রিকভার করতে পারে। তার মানে এই নয় যে সেইটা সে দুর্বল থেকেই যাবে বা সেই জায়গাতে সে পরিশ্রম করবে না, আমি সেটা বলছি না। কিন্তু ডাব্লিউবিসিএস সেই জায়গাটা কিন্তু রয়েছে যে কেউ যদি কোনো একটা বিষয়ে দুর্বল হয় সেটা কিন্তু সে ওভারকাম করতে পারে বাকি সাবজেক্টগুলো দিয়ে। এই জায়গাটা কিন্তু ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে থাকে। তো এখানে যে মূল বিষয়টা থাকে বা অন্যান্য এক্সামের থেকে কি হয়, এর সিলেবাসটা অনেকটা বড় হয়। এখন সাধারণভাবে প্রথমেই পড়তে গিয়ে কেউ ওই সিলেবাসের মধ্যে হারিয়ে যায়। সিলেবাসের মধ্যে হারিয়ে গেলে সে আর ফিরে আসতে পারে না, বা তার মনে হয় যে জিনিসগুলো কঠিন, আমি কি পড়লাম আর কি পরীক্ষাতে এলো। এই জায়গাটা একটা সমস্যা তৈরি হয়। তো সেই জন্য দরকার কি, একদম পার্টিকুলার কি কি সোর্স থেকে পড়বো, কি কি সোর্স থেকে পড়বো সেটা লিমিট করে নেওয়া। যে আমি এইগুলো পড়বো, আমি এই সমস্ত জিনিস যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নয় সেটা আমি পড়বো না। এটা কিন্তু প্রথমে ঠিক করে নিতে হবে। তাহলে কি হবে, ওই যে সিলেবাস থেকে বাইরে চলে যাওয়ার একটা 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 নির্দিষ্ট ওয়ে রয়েছে, তো একটা গোলে পৌঁছানোর জন্য একটা নির্দিষ্ট রাস্তা রয়েছে। তো সেই রাস্তা দিয়ে হাঁটতে হবে। এখন সে যদি ভুল করে অন্য রাস্তায় চলে যায় তাহলে কিন্তু তার পরিশ্রমটা বৃথা হবে, সে কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তো এখানে মূল বিষয়টা হচ্ছে কি, আমাকে বুঝতে হবে যে আমাকে কি করতে হবে এবং কি বাদ দিতে হবে, কি পড়তে হবে কি বাদ দিতে হবে। তার জন্য সোর্সটা লিমিট করে নেওয়া, প্রথমেই বুঝে নেওয়া যে আমাকে এই এই জিনিসগুলো পড়তে হবে, এই সিলেবাস রয়েছে। আমি প্রথম দিন, যারা ভিডিওটা দেখেনি আমি বলে নিই, সিলেবাস নিয়ে আমি কিন্তু কথা বলেছি প্রথম দিনই, কারণ সিলেবাসটাই আসল। সেই জায়গা থেকে সব কিছু থাকবে, তার বাইরে কিন্তু কিছু থাকবে না। সব সিলেবাসের ভেতর থেকে আসে, সিলেবাসের বাইরে থেকে কিচ্ছু আসে না। এবং সিলেবাস কিন্তু যথেষ্ট ভালো। অর্থাৎ ভালো এই কারণে, মানে খুব যে উল্টোপাল্টা অনেক কঠিন জিনিস রয়েছে এরকম কিন্তু একেবারেই নয়, একটু বড়, এইটা হচ্ছে মূল বিষয়। সবার ক্ষেত্রে সমস্যা হয় কি, যে ডাব্লিউবিসিএস সিলেবাসটা এত বড় যে পড়ছি পড়ছি শেষ হচ্ছে না, এই জায়গাটা হয়ে যায়। তো সেখানেও কিছু স্মার্ট ওয়ার্ক করতে হবে। পার্টিকুলার কিছু জিনিস খুব ভালো করে তৈরি করলে কিন্তু খুব ইজিলি প্রিলিমস কোয়ালিফাই করে ফেলা সম্ভব হবে, খুব ইজিলি করা সম্ভব হবে। তো এখন এটা অনেকে বলবে যে স্যার তাহলে প্রিলিমস কোয়ালিফাই করবো, তাহলে মেন্সের জন্য কি হবে? তো মেন্সের জন্য কিন্তু বিষয়টা একই, পরিশ্রমের রাস্তাটা কিন্তু একই। আমি যে সোর্সগুলো বলছি, আমি যে সোর্সগুলো দিয়ে করব, সেই সোর্সগুলো যদি পড়ি ভালো করে তাহলে কিন্তু প্রিলিমস মেন্স দুটোই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো সুতরাং এরকম ভাবার কোনো কারণ নেই যারা ভাবছে যে ডাব্লিউবিসিএসটা কি আমার জন্য হবে বা কোনো জায়গাতে কঠিন হয়ে যাবে আমার পক্ষে, সেটা কিন্তু নয়। কারণ প্রশ্নের মান, আবারও বলছি, প্রশ্নের মান কিন্তু অন্য পরীক্ষার থেকে কাঠিন্যের মান কিন্তু অনেক কম থাকে। আমরা যদি ব্যাংকিংয়ের ম্যাথ দেখি বা অন্য কোনো যে সিজিএল বা অন্য যে কোনো এক্সাম, পিএসসির অন্য এক্সামের যে ম্যাথ, সেটা কিন্তু কঠিন পড়ে। ডাব্লিউবিসিএস এর ম্যাথ কিন্তু তুলনামূলক কম। এখন হ্যাঁ, অনেক অনেক সংখ্যায় বেশি থাকে, আমার সময়টা কম হয়ে যায়, অনেক বেশি সংখ্যায় ম্যাথ আমাকে করে আসতে হয়। এই জায়গাতে সমস্যাটা তৈরি হয় এবং সেটা কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে ওভারকাম করা সম্ভব। এবং
আরও একটা কি বিষয় রয়েছে যেটা প্রথমেই বলছিলাম যে ওভারকাম করছি আমি কি করে, আমি অন্য সাবজেক্টগুলো দিয়ে কিন্তু আমার একটা দুর্বলতা আমি ঢেকে ফেলতে পারি। অনেক সাবজেক্টে দুর্বলতা থাকলে অসুবিধা হতে পারে, সেটা একটা আলাদা বিষয়, কিন্তু দু একটা সাবজেক্টে অনেকেরই থাকে, ম্যাথে কারো কারো সমস্যা থাকে, কারো ইংলিশে একটু সমস্যা থাকে, একটু দুর্বলতা থাকে, তো সেগুলো ওভারকাম করে ফেলা সম্ভব। এখানে আমার সিলেবাসটা বড়। এইবার মূল বিষয়ে আসি, সিলেবাসটা কি ট্যাকেল করব কি করে। ডাব্লিউবিসিএস প্রিলিমস 2022 যদিও নোটিফিকেশন দেয়নি, কিন্তু খুব শীঘ্র নোটিফিকেশন দিয়ে দেবে। কারণ ডাব্লিউবিসি যে কোনো পরীক্ষা বন্ধ হয়ে যাক না কেন, ডাব্লিউবিসিএস কখনোই বন্ধ হবে না। আর যে কোনো সেক্টরই বেসরকারি হয়ে যাক না কেন, রেল বেসরকারি হতে পারে, অন্য কিছু বেসরকারি হতে পারে, ব্যাংক বেসরকারি হতে পারে, কেন হচ্ছে, কিন্তু ডাব্লিউবিসিএসটা তো বেসরকারি হবে না, কারণ তাহলে সরকারটাই বেসরকারি হয়ে যাবে, যেটা কখনোই সম্ভব নয়। কারা সরকারটা চালাবে? তো এটা একটা জায়গা রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে প্রতিযোগিতাটা একটু বেশি হয়ে যায়, কারণ অনেকেই এই জায়গাতে আসতে চায়, যারা বিভিন্ন জব করছে তারাও আসতে চায়, যারা ফ্রেশার রয়েছে তারাও আসতে চায়, যারা অ্যাম্বিশাস একটু তারাও আসতে চায়, তো সবাই মিলে এখানে আসতে চায়। তো মূল বিষয়টা হচ্ছে পরিশ্রমটা করতে হবে, কারণ সিলেবাসটা বড় এবং প্রতিযোগিতাটা একটু বেশি, সুতরাং আমি পরিশ্রম করবো। প্রথম আমাকে একটা জিনিস ঠিক করতে হবে, আমি আমি পরীক্ষাতে আমি স্কুলে কোনোদিন প্রথম হতাম না, আমি ব্যাক বেঞ্চার ছিলাম, আমি এই ছিলাম, আমি পড়তে পারি না, আমার সময় নেই, এরকম প্রত্যেকের সমস্যা কিছু না কিছু থাকে। তো সেই জায়গাটা কিন্তু ভাবলে হবে না, এখানে যথেষ্ট ভালো জায়গা রয়েছে, যথেষ্ট স্কোর করার নানান জায়গায় রয়েছে, বা আমার যে দুর্বলতাগুলো সেটা কিন্তু আমি ওভারকাম করতে পারি, সেই জায়গাটা কিন্তু ডাব্লিউবিসিএসের রয়েছে। প্রত্যেকটা সাবজেক্টে আমি কিন্তু যেখানে আমার নেগেটিভ পয়েন্ট ছিল সেগুলোকে আমি পজিটিভ পয়েন্ট করে নিতেই পারি। কি করে পারি? প্রথমত একটা স্ট্রং রুটিন তৈরি করতে হবে, ডেলি রুটিনটা ফিক্সড করতেই হবে। কেউ 2 ঘন্টা সময় দিতে পারুক, 3 ঘন্টা দিতে পারুক, 5 ঘন্টা দিতে পারুক, 10 ঘন্টা দিতে পারুক, তাকে কিন্তু একটা ডেলি ফিক্সড রুটিন রাখতেই হবে। যদি না থাকে তাহলে ডাব্লিউবিসিএস তার জন্য নয়, কোনো এক্সামই তার জন্য নয়। ডেলি রুটিনটা কিন্তু ফিক্স রাখতেই হবে, কারণ এখানেই আমার লক্ষ্যটা, আমার প্ল্যানিংটা এখানেই ঠিক হবে। আমি প্রত্যেক দিন ঠিক কতটা রাস্তা চলবো, ঠিক কতটা চললে আমি ফাইনালি এক্সামের দিন সেদিন খুব ভালো করে এক্সাম দিতে পারবো, সেটা কিন্তু আমার এই ডেলি রুটিন বলে দেবে। একটা একটা বিন্দুতেই কিন্তু সিন্ধু তৈরি হয়। সুতরাং সেই একটা দিন আমি কিভাবে কাটাবো সেটার ওপর কিন্তু সফলতাটা ডিপেন্ড করছে। সুতরাং ডেলি রুটিনটা প্রত্যেকের জন্য একদম ফিক্সড করে নিতেই হবে, সেটা যে কোনো পরীক্ষা সে দিক না কেন, শুধু ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে নয়, এটা যে কোনো এক্সাম, যে কোনো কিছু অ্যাচিভ করার জন্য, শুধু এক্সামও নয়, যে কোনো কিছু অ্যাচিভ করার জন্য ডেলি রুটিনটা কিন্তু অবশ্যই ফিক্স রাখতেই হবে। আমি প্রত্যেককে বলি, সব স্টুডেন্টদের বলি, ডেলি রুটিনটা কিন্তু একেবারে ফাইনালি। এবার অনেকে বলবে স্যার একদিন চললাম, দুদিন চললাম, সম্ভব হচ্ছে না। এটা প্রত্যেকের ক্ষেত্রে হয়, আজকে পারলাম না, দুদিন পারলাম না, 5 দিন পারলাম না, 1 মাস পারলাম না, কিন্তু আমাদের প্রত্যেক দিন একটু একটু করে আমরা পাল্টাতে থাকি, একটু একটু করে আমরা চেঞ্জটা আমাদের মধ্যে আনতে পারি। যদি আমরা স্থির থাকি তাহলে 6 মাস পরেও কিন্তু আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো, যেটা আজকে মনে হচ্ছে অসম্ভব, 6 মাস পরে কিন্তু সেটা সম্ভব হবে। সুতরাং ডেলি রুটিনটা ফিক্সড করে নিলাম একটা। এখানে বিরাট বিরাট কিছু ব্যাপার নয়, আমি এই করব, আমি 10 ঘন্টা পড়ে ফেলবো, আমি অনেক কিছু পড়ে ফেলবো, অনেক কিছু করে ফেলবো, কখনো সেটা হবে না। খুব ছোট ছোট টার্গেট ফিক্স করতে হবে, এবং সেটা অ্যাচিভ করে ফেলতে হবে। যত ছোট টার্গেট হবে তত অ্যাচিভমেন্টটা ভালো হবে, এবং সেই অ্যাচিভমেন্টের একটা আনন্দ থাকবে, একটা জয়ফুলনেস থাকবে। কিন্তু সেটা এটা 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 খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলছি। আমি সমস্ত এক্সামের কথা বলছি, আমি সমস্ত লাইফের যে কোনো সমস্যা, সমস্ত কিছু কথা আমি বলছি। এই জিনিসটা যদি থাকে যে ছোট ছোট করে আমি রোজ একটু করে এগিয়ে গেলাম, এটা কিন্তু ফাইনালি আমাকে আমার ডেস্টিনেশনে পৌঁছে দেবে। আমি যেটা চাইছি সেটা কিন্তু ফাইনালি আমি অ্যাচিভ করতে পারবো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ডেলি রুটিন। এটার উপর সবচেয়ে বেশি জোর থাকবে, আবারও বলছি, সবচেয়ে বেশি জোর কিন্তু এই ডেলি রুটিনটার উপর থাকবে। অনেক সমস্যা হবে, অনেকবার সম্ভব হবে না, যেটা ঠিক করবো, ফিক্সড করবো, সেটা সম্ভব হবে না, কিন্তু আলটিমেটলি একটা দিন গিয়ে কিন্তু আমাকে নিজেকে ধন্যবাদ দিতে হবে যে হ্যাঁ, আমি একটা সময় এটা শুরু করেছিলাম এবং আজকে কিন্তু আমি এটা করতে পেরেছি। তো ডেলি রুটিনটা ফিক্সড করে নিতে হবে প্রথম। এরপর সিলেবাসের ব্যাপকতাটা বেশি, সে বিষয়ে আসি। সে সিলেবাস, হ্যাঁ সত্যি সিলেবাসটা বড়, সিলেবাস সব কিছু রয়েছে এখানে, অনেক কিছু রয়েছে, যেটা অ্যাচিভ করতে একটু সময় লাগবে, এটা অবশ্যই, এটা নিশ্চিত, 1-1.5 বছর সময় লাগবেই। এখন তার মানে এই নয় যে কোনো স্টুডেন্ট এখানে একবারে প্রথমবারেই ক্লিয়ার করতে পারেনি, এরকম নয়। যাদের বেশ ভালো থাকে, যারা মাধ্যমিক লেভেলে ভালো পড়াশোনা করে এসেছে, তাদের কিন্তু প্রথমবারেই কিন্তু ক্র্যাক করা তাদের পক্ষে সম্ভব হয়, যদি রাস্তাটা তারা সঠিকভাবে জানে যে হ্যাঁ এই রাস্তায় চললে, বা গাইডেন্সটা যদি তাদের জানা থাকে, বিপথে যদি না চলে যায়,
যেটা ঠিক করা প্রয়োজন সেটা যদি না করে, তাহলে একটু লক্ষ্যটা আহ, অন্যদিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তো যাই হোক, তাহলে আসল বিষয়টা কি করব, ডেলি রুটিনটা আমি ফিক্সড করে নিলাম, এবং আমাকে প্রত্যেক দিন ওই যে রুটিন, তার মধ্যে আমাকে ঠিক করতে হবে যে আমি এই সাবজেক্ট সেখানে পড়ব। এবার আমি সিলেবাসটা জেনে গেছি, আমি প্রথমেই বলেছি সিলেবাস আগে, বই নয়, আগে সিলেবাস তারপরে বই। তো সিলেবাসটা আমি জেনে গেছি। এইবার আমি ঠিক করব যে আজকে আমি শুধুমাত্র এইটা পড়ব। আমি আজকে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটা পড়ব, পুরোটা খুব ভালো করে পড়ব, যে কোনো একটা ভালো সোর্স থেকে পড়ব। এবার সেই ইনস্টিটিউটে গেল, ইনস্টিটিউটে করিয়ে দেওয়া হলো। ইনস্টিটিউটের সুবিধাটা কোথায় হয়, যে জিস্টটা দেওয়া হয়, যে নোটসটা দেওয়া হয়, সেটা কিন্তু 4-5টা বই থেকে জিস্ট বের করে সেই নোটসটা তাকে দেওয়া হলো। তাতে কি হলো, 4-5টা বই থেকে পড়তে হলো না, এক জায়গাতে সে সব কিছু পেয়ে গেল। এবার কি বললো, স্যার আমি ইনস্টিটিউটে যাব না, আমি সেলফ স্টাডি করব। ওকে, খুব ভালো। সেলফ স্টাডি করলে তাকে কি করতে হবে, তাকে ওই একটা বই থেকে, একটা খুব ভালো বই থেকে খুঁজে বার করতে হবে, যে বইটা থেকে সে ওই নোটসটা সে নিজে তৈরি করতে পারবে। নিজে নোটস তৈরি করার থেকে ভালো আর কিছু হয় না। যদি সেটা পারে সেটা খুবই ভালো। বা কেউ এরকম করলো যে ইনস্টিটিউট থেকে নোটস পেলো এবং সেটার থেকে আবার নিজে সেই জায়গা থেকে একটু অ্যাড করলো, নিজে মতো করে একটু লিখে নিল খাতায়, সেটা সব থেকে বেস্ট। এবার ডেলি ওইটা পড়ছে, সে ডেলি 24 ঘন্টা সময় দিল যে আমি 24 ঘন্টার মধ্যে এটা পড়বো, শুধুমাত্র এইটুকু পড়বো, এর বেশি দরকার নেই, খুব বেশি বড় বড় টার্গেটের দরকার নেই। খুব বেশি পড়লে সেটা মনে থাকে না, কাজে লাগে না, এটাও বুঝতে হবে। তো সে সেটা ঠিক করলো। তারপরে যেই পড়া হয়ে গেল টপিকটা, তারপরে কিন্তু সেই টপিকটা থেকে কি কোয়েশ্চেন আসছে সেটা দেখতে হবে। প্রিভিয়াস ইয়ারে কি কোয়েশ্চেন সেই জায়গা থেকে এসেছে, যদি আগের 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 10-20 বছরের কোয়েশ্চেন সেই জায়গা থেকে পায়, সেটা খুবই ভালো। সে দেখলো যে এই প্রশ্ন এসেছে এবং এই টাইপের জিনিস আসে, তাহলে সে বুঝলো যে আমাকে এই জিনিস পড়তে হবে। কারণ পড়ার জন্য প্রচুর কিছু রয়েছে। আমরা যদি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতা যদি দেখি, 1000টা বই রয়েছে, সেখানে নানান ধরনের লেখা, অতিরিক্ত নানান জিনিস রয়েছে। অত বেশি ভার কিন্তু এখানে নিলে চলবে না। আমাকে জিসটা, খুব মূল বিষয়টা জেনে নিয়ে সেই জায়গা থেকে কি প্রশ্ন আসছে সেটা দেখে আমাকে লক্ষ্যমাত্রা স্থির করে আমাকে পড়ে ফেলতে হবে সেই জায়গাটা। অতিরিক্ত পড়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু যেটুকু পড়বো একদম সলিড পড়বো এবং সেইটাই বারবার পড়বো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। কি হয়ে যায় এখানে ব্যাপারটা, যারা 2 বছর 3 বছর এখানে সময়টা লেগে যায়, কেন লেগে যায়, কারণ প্রথমে সে একটা সোর্স থেকে পড়লো, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ওই স্বদেশ সভ্যতার বিশ্ব বইটা রয়েছে, সেখান থেকে একটু পড়ে নিল, দেখলো প্রথমবার ক্লিয়ার করতে পারছে না, সেকেন্ড টাইম সে আবার চলে গেল, সে পুনাম দালাল দাহিয়া পড়লো একটুখানি, সে ভাবলো যে আমার প্রিপারেশনটা কমপ্লিট হয়ে গেছে, আবার গেল, আবার সমস্যা হলো, পরের বারে আবার এনসিআরটি পড়লো। এরকমভাবে সোর্সটা বাড়তে থাকে। এই সোর্সটা কিন্তু লিমিট করতে হবে। প্রথমেই তাকে কোনো একটা বই ধরে নিয়ে সেইটা বারবার পড়তে হবে। এটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে সোর্সটাকে কিন্তু ফিক্সড করে নিয়ে প্রথম থেকে যদি করা যায়, তাহলে কিন্তু খুব সহজে এখানে লক্ষ্যে পৌঁছানো যাবে। এটা এমন কিছু কঠিন বিষয় কিন্তু বলছি নয়, আবারও বলছি, এমন কিছু কঠিন বিষয় নয়। এখানে অনেক কিছু থাকে, কিন্তু যেগুলো থাকে সেগুলো খুব সাধারণ বিষয় থাকে, খুব সিম্পল কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেনের মান খুব কঠিন হয় না। সিলেবাসটা অনেক বড়, এটাই হচ্ছে সমস্যা। সেই জন্যে আমাদের স্মার্ট ওয়ার্ক কি হবে, আমরা সোর্সটা লিমিট করে রাখবো, যাতে করে সেইটাই বারবার পড়া, এবং তাতে করে কি হবে, বাল্কিনেসটা কম হবে, মাথায় উল্টোপাল্টা ইনফরমেশন ঢুকবে না, মাথার স্পেসটা, ভালো ভালো ইনফরমেশনগুলো ঢোকানোর জন্য ফাঁকা থাকবে, অতিরিক্ত সময়টা নষ্ট হবে না, অনেক কিছু সুবিধা রয়েছে। তো এই জিনিসটা করতে হবে। তো প্রত্যেক দিন একটা টপিক কিংবা দুটো টপিক ঠিক করে সেটাকে ফিক্সড করে নিয়ে সেটার লক্ষ্যে সেইভাবে এগোতে হবে। এরপর আমি ঠিক পথে যাচ্ছি কিনা সেটা কি করে বুঝবো, সেটার জন্য কিন্তু মক টেস্ট দিতে হয়। মক টেস্ট রয়েছে অবশ্যই, আমি বারবার বলি, সব জায়গাতেই বলি, যে জিনিসটা আমাকে করতে হবে, মাঠে নেবে আমি ক্রিকেট খেলছি, আমি ক্রিকেট খেলতে যাচ্ছি, আমি টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি, অথচ আমি ব্যাটিং প্র্যাকটিস করলাম না, আমি ওয়ার্ল্ড কাপে খেলতে নেমে গেলাম, কি করে সম্ভব? আমি ক্রিকেটের সব কিছু জেনেছি, ক্রিকেট সম্বন্ধে অনেক কিছু পড়াশোনা করেছি, মাঠে নেমেছি, আমি কোনোদিন ব্যাটিং প্র্যাকটিস করিনি,
আমি ক্রিকেটের ইতিহাস ভূগোল সব কিছু জানি, ক্রিকেট কী করে খেলা হয়, কোন বল কী বল, তার ইতিহাস, তার বিজ্ঞান, তার ভূগোল সব জানি, মাঠে সব জানি, কিন্তু আমি কোনোদিন ব্যাটটা ধরে কোনোদিন প্র্যাকটিস করিনি, নেট প্র্যাকটিস কোনোদিন করিনি। কি করে হবে? মক টেস্টটাও বিষয়টা সেই রকম। আমি তো এমসিকিউ পরীক্ষা দিতে যাব, ওই ওই 2.5 ঘন্টার মধ্যে আমাকে সব কিছু এমসিকিউ টাইপের দেওয়া হবে এবং সেটাকে আমাকে করে আসতে হবে। আমি সে বিষয়ে জানি না, সেটা কোনোদিন প্র্যাকটিসই করলাম না, আমি কি করে মনে করতে পারি আমি 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 গিয়ে সেখানে স্কোর করব ভালো? হয় না এটা। কারণ আবারও একটা কথা, যে পড়ার জন্য অনেক কিছু রয়েছে, কিন্তু প্র্যাকটিস করার জিনিসটা আমাদের কাছে কম হয়, আমরা প্র্যাকটিস করি না। মূল জিনিস মক টেস্ট দিতে হবে। কেন দিতে হবে? অনেক কারণ রয়েছে। প্রথমত, আমি ঠিক রাস্তায় যাচ্ছি কিনা, কারণ কারণ কোয়েশ্চেন হয় একটা ধাঁচের, আর পড়ার জিনিসটা একটা ধাঁচের। আমি ডিটেলসে অনেক কিছু পড়তে পারি, কিন্তু কোয়েশ্চেন কোন জায়গাতে হবে, কীরকম ধরনের প্রশ্ন হবে, সেটা আমি যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ আমি কি করে ভালো ব্যাটিং করব, ততক্ষণ কি করে আমি ভালো স্কোর করব। আমি অনেক পড়লেও হবে না যদি না আমি মক টেস্ট দিই। তো সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এই জায়গাটাতে। আরও অনেক কিছু হয়, আমি আমি জানতে পারি অনেক বেশি। কোনো বই নেই, আমি তো সোর্সটাকে লিমিট করতে বললাম, কিন্তু এমন কোনো বই নেই বা এমন অনেকগুলো কোনো বই নেই যে সেই সব পড়লে মক টেস্টে সব কোয়েশ্চেন এমসিকিউ সেখান থেকে আসবে, এরকম কোনো সোর্স নেই যেখান থেকে এমসিকিউ সব আসে। কারণ এটা একটা স্বতন্ত্র বিষয়, এক একজন ব্যক্তি বা এই ধরনের পরীক্ষাতে কোয়েশ্চেন নানা রকম ঘুরিয়ে ফিরিয়ে ফেলা হয়, কারণ জানে তারা, যারা কোয়েশ্চেন সেটা তারা জানে যে প্রিভিয়াস ইয়ারে এই সমস্ত হয়ে এসেছে, সকলে এটা জানে। আমরা যদি কোয়েশ্চেন খুব সাধারণ মানের একইভাবে করে যাই, তাহলে সব ছেলেপুলে এখানে তারা ভালো স্কোর করবে, আর আমরা কিন্তু ওই কাটছাট করতে পারবো না, কারণ প্রিলিমসটা হচ্ছে বাদ দেওয়ার পরীক্ষা। সুতরাং এখানে সাবধান হতে হবে, এবং পার্টিকুলার ঠিক কোন জিনিসটা দিচ্ছে সেটা জানার জন্য মক টেস্টটাও দিতে হবে। আর এখানে অনেক কোয়েশ্চেন জানা যায়, নতুন অনেক কিছু জানা যায়, কারণ সোর্সে সব কিছু নেই, কোনো বইতে সব কিছু নেই। মক টেস্টে নানান টাইপের মক টেস্ট যদি প্র্যাকটিস করি, তাহলে সেখান থেকে বুঝতে পারবো যে সেই জায়গা থেকে আমার জিনিসগুলো আসছে। তো এইভাবে আমি যদি ডেলি যেটা পড়লাম সেটা যদি ডেলি মক টেস্ট দিয়ে দিয়ে যাই, তাহলে আলটিমেটলি যখন আমার সব কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে, সিলেবাসটা আমি যখন কমপ্লিট করে ফেলছি, তখন আমি কিন্তু জানি কীরকম টাইপের কোয়েশ্চেন আসছে। এবার কি হবে, তারপরে আমি ছোট ছোট মক টেস্টগুলো দেয়া কমপ্লিট করে ফেলেছি, সাবজেক্ট ওয়াইজ পড়ে ফেলেছি, তারপর আমাকে দিতে হবে একদম একটা সাবজেক্ট, ধরা যাক জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, যেটা প্রিলিমসের সিলেবাস আছে, সেটা আমি টেস্ট দেব, পুরো সাবজেক্টটা টেস্ট দেবো। এখানে আমি টপিক ওয়াইজ দিচ্ছিলাম, এখানে আমি সাবজেক্ট ওয়াইজ দেবো। পুরো সাবজেক্টটা কভার হয়ে গেছে আমার, জিওগ্রাফি বা হিস্ট্রি পুরোটা কভার হয়ে গেছে, আমি সেটার ওপর টেস্ট দেবো। তাহলে কি হলো, পুরো সাবজেক্টটা আমাকে রিভিশন দিতে হলো। যখন সব পড়া হয়ে গেছে, তখন পুরোটা রিভিশন দিতে 1 সপ্তাহের বেশি সময় লাগে না। তো 1 সপ্তাহ আমি সময় নিলাম, নিয়ে হিস্ট্রিটা পুরোটা টেস্ট দিয়ে দিলাম। আমার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে, আমি কোন কোন জায়গাতে পিছিয়ে আছি, কোন কোন অধ্যায়ে পিছিয়ে আছি সেটা আমি জেনে যাব, বা কোন কোন অধ্যায়ে কত কোয়েশ্চেন হতে পারে সেটা সম্পর্কে একটা ধারণা হবে। তো এই সমস্ত বিষয়গুলো আমি বুঝতে পারবো, যে আমি ঠিক রাস্তায় আছি কি না সেটা আমি বুঝতে পারবো। তো এইখানে এই দুটো জিনিস আমাকে এখানে করতে হচ্ছে। আর যখনই সব কটা সাবজেক্ট এরকম 1 সপ্তাহ করে পড়ছি, রিভিশন হয়ে যাচ্ছে, তারপরে গিয়ে আমাকে ফুল লেন্থ টেস্টটা দিতে হবে, পুরো একদম 200 নাম্বারের টেস্ট। এটা বিরাট অভিজ্ঞতা একটা তৈরি করে, যেটা 2.5 ঘন্টাতে আমাকে টেস্ট পুরো বসে দিতে হবে, পুরো 2.5 ঘন্টা আমি বসে পরীক্ষাটা দেব। তখনই আমার খামতিগুলো আস্তে আস্তে ধরা পড়বে, কারণ সব কিছু যখন আমি একবারে পড়ে যাচ্ছি, তখনই আমি সব মাথায় রাখতে পারছি কিনা, আমি হলে টাইম ম্যানেজমেন্ট করতে পারছি কিনা, বা 2.5 ঘন্টার মধ্যে আমার সব কভার করতে পারছি কিনা, কোন কোন জায়গা আমাকে সমস্যা তৈরি করছে, বা আমি সব মাথায় রাখতে পারছি কিনা, আমি নার্ভাস হয়ে যাচ্ছি কিনা, এই সব প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো পরীক্ষাতে গিয়ে বারবার ফেল হচ্ছে না, আমি বাড়িতে বসেই বারবার ফেল করছি। তাতে করে কি হচ্ছে, আমার ওই যে প্রিলিমস ফাইনালি এখানে পাশ করার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো এইভাবে খুব সাধারণ পদ্ধতিতে প্রথমে আমি টপিক ওয়াইজ পড়ে নিলাম, টপিক ওয়াইজ মক টেস্ট দিলাম, এবং ফাইনালি সাবজেক্ট ওয়াইজ বিষয়গুলোকে জেনে নিয়ে ফাইনাল মক টেস্ট কতগুলো দিয়ে পরীক্ষাটা আমি দিতে যাব। খুব সাধারণ এই পদ্ধতিতে কিন্তু পড়তে হবে। এবার সেই ইনস্টিটিউটে পড়ুক, ইনস্টিটিউটে না পড়ুক, এই জিনিসগুলো তাকে ফলো করতে হচ্ছে। ডেলি ক্লাস বলতে ডেলি টপিক ধরে পড়া, ডেলি সেইগুলো টেস্ট দেয়া, এবং প্রথমে রুটিনের কথা আমি বলেছি, এটা নিয়ে নতুন করে কিছু বলছি না। তো এই জিনিসগুলো যদি কারোর মধ্যে থাকে, সে নিশ্চিতভাবে প্রিলিমস কোয়ালিফাই করবে। এখন মেন্সে গিয়ে তাকে আলাদা কি করতে হয়,
মেন্সের কোয়েশ্চেনটা ইংলিশে হয়, যাদের ইংলিশে একটু ভীতি আছে, ইংলিশে দুর্বল বলবো না, ইংলিশ বিষয়টা কিন্তু খুব ইজি বিষয়, ইংলিশে দুর্বল বলবো না, ইংলিশে ভীতি রয়েছে যাদের, ভীতিটা কেটে যায় একটু প্র্যাকটিস করলে, একটু যদি ইংলিশ নিউজ পেপার বলবো না, সকলে নিউজ পেপার দেখে না, দেখা সম্ভব নয়, ইংলিশে নানা রকম ডায়লগ আছে, মুভি আছে, এইগুলো একটু চর্চার মধ্যে, ইংলিশ নিয়ে একটু চর্চা প্রয়োজন, একটু ইংলিশ বই যদি কেউ পড়ে, বা আমরা যে যে বইগুলো এখানে বলছি, যে সোর্সগুলো বলছি, সেই সোর্সগুলোকে যদি ইংলিশে পড়ে নেয়, তাহলে ইংলিশে তার কিন্তু ভীতিটা চলে যাবে, এবং মেন্সে গিয়ে ওই কোয়েশ্চেন প্যাটার্ন কি কোনো সমস্যাই সেখানে আর হবে না। এবং ডেসক্রিপটিভ রাইটিং যেটা আমরা মাধ্যমিক লেভেলে করে এসেছি, বাংলা ইংলিশের ডেসক্রিপটিভ রাইটিংটা এক্সট্রা থাকে, সেটাও একটু অভ্যাসের মাধ্যমে, একটু স্ট্রাকচারাল, মাধ্যমিক সবাই দিয়ে এসেছে, উচ্চ মাধ্যমিক সবাই দিয়ে এসেছে, তো সেই জিনিসগুলো আবার একটু করতে হবে এখানে, হয়ে গেল। এরপর 200 নাম্বারের জিনিসগুলো থাকে, 200 নাম্বারের জিনিসগুলো থাকে প্রত্যেকটা পেপার, যেগুলো আমরা এখানে 25 করে দিয়ে আসছি, সেখানে সেটা হয়ে যাচ্ছে 100 নাম্বারের এক একটা। ইংলিশ হয়ে যাচ্ছে, ইংলিশটা আর বেঙ্গলিটা 200 থাকে। আর এখানে যেটা জিওগ্রাফি করেছিলাম, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, সেটা 25 ছিল, সেটা হয়ে যাচ্ছে 100। হিস্ট্রি হয়ে যাচ্ছে 100, ইকোনমিক্স হয়ে যাচ্ছে 100, পলিটিক্যাল সায়েন্স হয়ে যাচ্ছে 100। এখানেও কোনো সমস্যা নেই, কারণ আমরা প্রথম থেকে যে সোর্সগুলো করে এসেছি, যে সোর্সগুলো প্রথম থেকে পড়ে এসেছি, এখানে সেইগুলো করব। পলিটি কি করব? পলিটি লক্ষ্মীকান্ত পড়ব। লক্ষ্মীকান্তের উপর কোনো কিছু নেই, যারা ইউপিএসসি দিতে যাও তারাই লক্ষ্মীকান্ত পড়ে যায়, সুতরাং লক্ষ্মীকান্ত উপরে কোনো কিছুই নেই, পলিটিতে আর কোনো কিছু পড়ার দরকার নেই, লক্ষ্মীকান্ত। এবার ইকোনমি, যেটা সবচেয়ে বেশি সবার ক্ষেত্রে যেটা সমস্যার জায়গা, ইকোনমি কি করব? কারণ ইকোনমিতে বাংলা কোনো বই ভালো নেই, তুজাম্মেল হোসেন আছে, কিন্তু সেটা পড়ে এমন কিছু সেখানে হয় না। আমি কোনো বইয়ের সমালোচনা করছি না বা খারাপ বলছি না, কিন্তু যথেষ্ট জিনিস সেখানে নেই, বা ইংলিশে রমেশ সিং অনেক পড়ে, সেখানেও যথেষ্ট জিনিস নেই। ইকোনমিক্সে একটা ব্ল্যাঙ্ক জায়গা তৈরি হয়ে যায়। এখানে কি করতে হবে? এখানে কোনো এক্সপার্টকে দরকার হয়, আমি বলবো না প্রয়োজন আছেই, যারা সেলফ স্টাডি করতে চায় তারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সোর্স থেকে পড়ে করতে পারে, কিন্তু একটু এখানে কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় ইকোনমিক্সের ক্ষেত্রে, বিশেষ করে খুব খুব কঠিন জিনিসগুলোকে একটু সহজ করে বলে দেওয়ার জায়গা একটু প্রয়োজন এখানে আছে। তো ইকোনমিক্সেরও সোর্স কিছু রয়েছে, সেগুলো দেখা যেতে পারে, কিন্তু নানান জায়গা থেকে করে নিজেকে একটু ছোট করে লিখে নিতে হবে যারা সেলফ স্টাডি করছে। আচ্ছা, জিওগ্রাফির ক্ষেত্রে কি হয়? জিওগ্রাফি বাংলা যারা পড়ছে, কার্তিক মণ্ডল বলা হয়, কার্তিক মণ্ডল যদিও প্রচুর ভাস্ট অনেক কিছু এটা ওটা রয়েছে, প্রয়োজন নেই অতটা। জিওগ্রাফি যারা ইংলিশ ভার্সন পড়তে চাইছে তারা মাজিদ হোসেন পড়তে পারে, বা খুল্লার পড়তে পারে, ওটাও ইজি করে লেখা, তবে একটু ম্যাপগুলো দেখা। মাধ্যমিকের বই সব থেকে ভালো জিওগ্রাফি মাধ্যমিকের বই পড়ে ফেলা। মাধ্যমিকের দেবাশিস মৌলিকের যে পুরাতন বই ছিল, পুরাতন সিলেবাসের মোটা বইগুলো পড়াই ভালো, ডিটেলসে আছে। ইন্ডিয়ান জিওগ্রাফি পুরোটা কভার হয়ে যাবে। আর ক্লাস 9 যদি পড়া যায় তাহলে সেখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা কভার হয়ে যাবে। এবার সেখানে বেসিক কভার হয়ে গেল, এমসিকিউ প্র্যাকটিস করলো, আর এক্সট্রা কিছু দরকার নেই। হিস্ট্রির ক্ষেত্রে কি হয়? স্বদেশ সভ্যতা বিশ্ব সকলের বন্ধু, সবাই জানে, বইটা রয়েছে, জীবন মুখোপাধ্যায়ের বই, বাংলা ভার্সানের জন্য ঠিক আছে, হিস্ট্রি বেসিক পড়ার জন্য ঠিক আছে। আর পুনম দালাল দাহিয়া আছে ইংলিশের ক্ষেত্রে, যে কোনো একটা তুলে নিয়ে সেটা বেসিক পড়ে ফেললেই হবে। আচ্ছা, জিওগ্রাফি হিস্ট্রি হলো, ইকোনমি পলিটি হলো, জিএস পেপারের মোট মূল জায়গাগুলো হয়ে গেল। আর মডার্ন ইন্ডিয়া, স্বদেশ সভ্যতা বিশ্বতে সবই আছে, কিন্তু ইংলিশে ভার্সানে মডার্ন ইন্ডিয়ার জন্য পুনম দালাল দাহিয়ার বইটা নতুন বেরিয়েছে, সেটাও দেখা যেতে পারে, বা স্পেকট্রাম দেখা যেতে পারে, স্পেকট্রামেরও মডার্ন ইন্ডিয়া ভালো, বা সোনালী বানসাল রয়েছে, টাটা ম্যাকগ্রো-হিলের খুব ভালো বই সোনালী বানসাল, যে কোনো একটা বই, পুনম দালাল দাহিয়া প্লাস সোনালী বানসাল, বা পুনম দালাল দাহিয়ারই দুটো হয়ে গেল। আর হিস্ট্রি একেবারে জীবন মুখোপাধ্যায় যদি পড়া যায় তাহলেই যথেষ্ট, পুরোটাই ওখানে রয়েছে, তারপরে শুধু এমসিকিউ প্র্যাকটিস করলেই হবে। বা মডার্ন ইন্ডিয়া স্পেকট্রামের বইও পড়া যেতে পারে। আচ্ছা, এখানে মূল জায়গাগুলো হয়ে গেল। এবার জেনারেল সায়েন্সে আহামরি কিছু কঠিন কোয়েশ্চেন হয় না। জেনারেল সায়েন্সের ক্ষেত্রে ওই ক্লাস 9-10 যে বই, পুরাতন সিলেবাসের বই, সেটা যদি কভার করে ফেলা যায়,
বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এই 3টে পার্ট সেটা কভার করে ফেলো, আর প্রচুর প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করো। এর বাইরে যাওয়ার প্রয়োজন নেই, এর বাইরে যাওয়ার প্রয়োজনই নেই। কারণ যে কঠিন কোশ্চেন দেওয়া হয়, কতটা দেওয়া হয়? 2%, 2%ও নয়। জিএস পেপার, জেনারেল সায়েন্সের যে 25 নম্বর প্রিলিমসে থাকে, সেখানে ম্যাক্সিমাম বায়োলজি আর ফিজিক্স থেকে কোশ্চেন আসে। বায়োলজি খুব ইজি জায়গা, যথেষ্ট স্কোর হয়, ফিজিক্সও তাই, খুব একটা কঠিন নয়, কারণ দৈনন্দিন জীবনে যে বিজ্ঞান সেইগুলো দেওয়া হয়, এখানে কঠিন রকেট সায়েন্স কিছু দেওয়া হয় না। তো সুতরাং এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। 9-10 বইটা কভার করে নিয়ে 25 নাম্বার, একটু বায়োলজিটার দিকে বেশি জোর দেওয়া ভালো। যারা সায়েন্সের ব্যাকগ্রাউন্ড নেই, যাদের সায়েন্সের ব্যাকগ্রাউন্ড, তারা এই জায়গাটা খুবই ইজিলি পার করে যায়, কোনো এক্সট্রা কিছু ভয়ের কোনো জায়গাই নেই। আর যে কঠিন প্রশ্ন মেন্সে থাকে, মেন্সের ক্ষেত্রে পেপার ফোরে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে জিকে থাকে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার থাকে, এত কিছু থাকে। তো এই সব কিছুর মধ্যে সায়েন্সের কঠিন প্রশ্ন যেটা পার্সেন্টেজ, সেটা 2%। এখন এই 2% আমি পরিশ্রম করব কেন? এত বেশি পরিশ্রমই করব কেন? কোন জায়গাতে আমাকে পার্টিকুলার পরিশ্রম করতে হবে সেটা আমি জানতে হবে। এই 2%-এর জন্য কিন্তু আমি সময় দেবো না বলছি না, সময় দেবো, কিন্তু সবচেয়ে কম সময় দেবো, অন্যান্যগুলো কভার হয়ে যাওয়ার পর দেবো। তো এখানে খুব স্মার্টলি এই জায়গাগুলোকে কিন্তু রিকভার করতে হবে। আমি আবারও বলছি, এটা বাদ দেওয়ার কথা বলছি না। আচ্ছা, এখানে সায়েন্স বলতে কিন্তু মেন্সে আবার সায়েন্স টেকনোলজি, অর্থাৎ সায়েন্সের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু প্রশ্ন আসে। সুতরাং এখানে খুব কঠিন কঠিন জায়গাগুলো কিন্তু পড়তে হচ্ছে না, খুব ইজিলি ডেলি সাধারণ প্রত্যেক দিনের জীবনে আমাদের যেগুলো প্রয়োজন সেই জায়গা থেকেই এখানে প্রশ্ন করা হয়। তো সুতরাং জেনারেল সায়েন্সেও ভয় পাওয়ার কিছু জায়গা নেই। আচ্ছা, আরেকটা জায়গা সবচেয়ে বড়, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার। কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু ডেলি নিউজ পেপার পড়লে খুবই ভালো হয়, যে কোনো একটা বাংলা ইংরাজি, যদিও বাংলা নিউজ পেপারে বর্তমানে পলিটিক্যাল জিনিস খুব বেশি থাকে, ইংলিশেও থাকে। দ্য হিন্দু পড়ার কথা যারা পড়তে পারবে খুবই ভালো, আমি বারণ করব না, পড়ার অনেক সুবিধা রয়েছে, পড়তে পারলে খুব ভালো। অথবা ছোট করে কিছু একটা নিউজ চ্যানেল, অল ইন্ডিয়া রেডিও বাংলাতেও নিউজ হয়, একটু নিউজটার প্রত্যেক দিন শোনা, বেশি না 10 মিনিটের একটা নিউজ হয় অল ইন্ডিয়া রেডিওতে, যেটা সারা ভারতের যে নিউজগুলো বলা হয় অল ইন্ডিয়া রেডিওতে, সেই নিউজটা শুনে নেওয়া হলো, কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি কভার হয়ে যাবে। এইবার সারা মাসের পর বিভিন্ন ইনস্টিটিউট থেকে বেরোয় কারেন্ট অ্যাফেয়ার, সেখান থেকে করে নেওয়া গেলেও ভালো। তো একটা এরকম সোর্স থেকে, যে কোনো একটা সোর্স থেকে কারেন্ট অ্যাফেয়ার ডেলি পড়লাম, আর মান্থলি কারেন্ট অ্যাফেয়ারে যে কোনো একটা সোর্স থেকে ডেলি পড়লাম, তাহলে কারেন্ট অ্যাফেয়ারটা কিন্তু কভার হয়ে যাবে। হ্যাঁ, এইবার কারেন্ট অ্যাফেয়ার অনেকে ছেড়ে রাখে, অন্যান্য সিলেবাসটা এত বড় হয়, কারেন্ট অ্যাফেয়ার্সটা অনেকে ছেড়ে রাখে, বাদ দিয়ে দেয়। এইটা কিন্তু খুব বড় একটা ভুল হয়ে যায়, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের ওই যে 25 নাম্বার, ওটা কিন্তু খুব ভাইটাল জায়গা। যার যেখানে দুর্বলতা আছে, কারো ইংলিশের দুর্বলতা আছে, কারো ম্যাথে দুর্বলতা আছে, সেই জায়গাগুলো কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার দিয়ে রিকভার করে ফেলা যায়। কারেন্ট অ্যাফেয়ার যদি খুব ভালো করে পড়া যায়, তাহলে কিন্তু এই জায়গাটা রিকভার হয়ে যায়। কেউ একটু ইংলিশে কম পেলো প্রিলিমসে, ম্যাথ জিআইতে একটু কম পেলো, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার দিয়ে এখানে মেকআপ হয়ে যাবে। সুতরাং এই জায়গাটা কখনোই ছাড়া ঠিক হবে না, একটু বেশি পড়তে হয় অন্যান্য বিষয়ের থেকে, একটু বেশি, কারণ ডেলি প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স আসে, অন্তত 10-12টা তো আসেই। তো সেই জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের জায়গাটা একটু বড় হয়ে যায়, কিন্তু এখান থেকে আউটকাম যথেষ্ট পাওয়া যাবে। শুধু প্রিলিমসে নয়, মেন্সে ওই পেপার 4-এ কারেন্ট অ্যাফেয়ার একটা বড় জায়গা রয়েছে। সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্সটা ওইভাবে পড়তে হবে। আর ম্যাথ জিআই প্র্যাকটিস ডেলি, খুব বেশি নয়, 30 মিনিট যদি ডেলি করা যায় তাহলে যথেষ্ট। কারণ এখানে আবারও কঠিন প্রশ্ন কিন্তু আসে না, ম্যাথ জিআই এর কোনো কঠিন প্রশ্ন আসে না। তো খুব সাধারণ মানের প্রশ্ন দেওয়া হয়, প্রিলিমসেও দেওয়া হয়, মেন্সে 2-1 বছর একটু কঠিন আসে, কিন্তু সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আমরা যদি ডেলি 30 মিনিট করে দিতে পারি ম্যাথ জিআইতে, সেটা অনেক। তো এই মূল বিষয়গুলো এটাই। আমি এখানে খুব কঠিন বিষয় বলবো না, কারণ প্রথমে আমি প্রিলিমসের বিষয়ে বলেছি, মেন্সে আমি খুব বেশি যাব না, প্রিলিমসে ওই 25 নাম্বার করে থাকছে। এইবার আমি যে বিষয়গুলো প্রথমে বলছিলাম, যে ডেলি রুটিন থাকতে হবে, একটা সব থেকে বেস্ট ডেলি রুটিন থাকতে হবে, আর ডেলি প্রত্যেক দিন টপিক ঠিক করে পড়তে হবে। এখন যারা সেলফ স্টাডি করছে তাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে সমস্যা হয়ে যায় কি, যে যেহেতু প্রেশার থাকে না, স্কুল কলেজে কি হয়, একটা প্রেশার থাকে, পাশ করতে হবে বা প্রত্যেক দিনের ক্লাস, একটা প্রেশার থাকে, যে কোনো জায়গা থেকেই হোক প্রেশার থাকে। কিন্তু এখানে কোনো প্রেশার নেই, এখানে সেলফ স্টাডি করলে নিজের শৃঙ্খলাটা নিজেকে রাখতে হবে, এটা একটা বড় সমস্যা হয়ে যায়। বা সেই ইনস্টিটিউটের একটা গুণ থাকে, ইনস্টিটিউশন সিস্টেমের যে গুণটা, সেটা পায় না।
তার ফলে কি হয়, সে কতটা এগোতে পারছে, সে কতটা এগিয়েছে কি না, পিছিয়েছে কি না, সেটা সে বুঝতে পারে না, যার ফলে একটা সমস্যা হয়ে যায়। কিন্তু যারা এটা করতে পারবে ঠিকঠাক, তারা সেলফ স্টাডি করুক, কোনো অসুবিধা নেই। এইবার এই কারণে কিন্তু ডেলি লক্ষ্যমাত্রা নেওয়াটা খুব দরকার। তো স্মার্ট লার্নিংয়ে কী করা হবে, ডেলি ক্লাসগুলো দেওয়া হয়, ডেলি ক্লাস করানো হয়, তাগিদ তৈরি করা হয়, নোটসটা দিয়ে দেওয়া হয়। নোটস মানে ওই 2-3টে বই থেকে জিস্ট নিয়ে নোটস থাকছে, এবং সেখানে বিভিন্ন রকম ম্যাপ দেয়া থাকছে, হিস্ট্রিতেও ম্যাপ থাকছে, জিওগ্রাফিতেও ম্যাপ থাকছে, পলিটিতেও ম্যাপ থাকছে। পলিটির কি ম্যাপ থাকছে, পলিটিতে মাইন্ড ম্যাপ থাকছে। মাইন্ড ম্যাপটা কি, খুব চটজলদি একটা বড় 7-8-10 পাতা 15-20 পাতার একটা চ্যাপ্টার, সেটাকে একটা পাতার মধ্যে খুব চটজলদি রিভিশন করার জন্য বা খুব চটজলদি বোঝার জন্য একটা মাইন্ড ম্যাপ তৈরি করা হলো। তাতে করে কি হলো, সেটা সারা জীবন মনে থাকবে, পরীক্ষার আগে চট করে রিভিশন হয়ে যাবে। এখানে সমস্যাটা কোথায় হয়, আমি সারা বছর প্রচুর পড়েছি, কিন্তু পরীক্ষার আগে আমি সেটা পড়েই যেতে পারলাম না, রিভিশনই দিতে পারলাম না, কারণ 10-15 পাতা রিভিশন চটজলদি দেওয়া সম্ভব নয়। সুতরাং এই যে মাইন্ড ম্যাপ বা যেটা শর্ট নোটস সেইটা যখনই দেওয়া হবে, সেটা কিন্তু খুব চটজলদি রিভিশনটা হয়ে যায়। তো এই জায়গাগুলো দেখা হচ্ছে, ডেলি এগুলো দেয়া হবে ডেলি। আর যেদিন দেয়া হলো তার পরের দিন, যেদিন ক্লাস হলো 8 PM ক্লাস হলো, তার পরের দিন 8 PM, তার পরের দিন 8 PM ওইটার মক টেস্ট নিয়ে নেওয়া হচ্ছে। তাতে কি হচ্ছে, সারাদিন তাগিদ থাকছে যে আমাকে পড়তে হবে, আমাকে ওইটা কভার করতে হবে। তো এইটা কিন্তু ডেলি করা হবে, ডেলি একদম। আজকে আমি যেটা পড়ালাম, কালকে সেটার উপর টেস্ট হবে। আবার কালকে 8:30 PM, কারণ 8টা PM টেস্টটা নেওয়া হলো, মক টেস্ট নেওয়া হলো, সেই জন্য একটু সময় দেওয়া হয়। পরের দিন 8:30টার সময় পরের দিনে ক্লাসটা হলো। আবার এই ক্লাসের যে টেস্টটা, সেটা পরের দিন 8 PM নাগাদ নেওয়া হচ্ছে। 8 PM কেন, কারণ অনেকে ওয়ার্কিং প্রফেশনালস থাকে, অনেকে হাউস ওয়াইফ থাকেন, তাদের সবসময় সময় হয় না, অন্য সময় দেওয়া সম্ভব হয় না। সন্ধ্যার দিকে একটু ফাঁকা থাকলো, সেখানে এটা নেওয়া হচ্ছে। ক্লাসটাও দেওয়া হলো, এবং ক্লাসটাও রেকর্ড থাকবে, লাইভ ক্লাসও হবে, রেকর্ডও থাকবে। তা রেকর্ড থাকলে কি হবে, পরে যে কোনো সময় সে রিভিশন দিয়ে নিতে পারবে। অনলাইন ক্লাসের সুবিধা এটা, অনলাইন ক্লাসের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, আমি আজকে যে ক্লাসটা করাচ্ছি তার সেটা রেকর্ডেড ক্লাসটা সে কিন্তু বারবার শুনে রিভিশন দিতে পারছে, এবং শুধুমাত্র শুনতে পাচ্ছে সে। কারণ অনেক সময় কি হয়, দেখার সময় হয় না, কেউ বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, সবার পক্ষে সম্ভব হয় না। সে কি করলো, সে শুধু সেটা শুনে নিল, বারবার শুনলে সেটার উপর আর কিছু থাকে না, সেখানেই সেটা তৈরি হয়ে যায়। এছাড়া আর কি দেওয়া হচ্ছে, সেই ক্লাসটার ভয়েস রেকর্ড আলাদা করে শুধুমাত্র শুনে সেই জায়গাটা তৈরি হয়ে যাবে। ভয়েস রেকর্ড মানে পুরো সেই চ্যাপ্টারটা, এটা রেকর্ডিং, জিস্টটা পুরোটা নয়, লাইন বাই লাইন নয়, জিস্ট রেকর্ডিং সেটা থাকবে। সেটা যতবার শুনে নেওয়া হলো, সেটা শুনে শুধু সেই চ্যাপ্টারটা পড়া হয়ে যাবে। বা যেগুলো মনে রাখার জিনিস হয়, বিশেষ করে হিস্ট্রিতে সাল মনে রাখতে হয়, ওই রাজা কি করেছিল, ওই কবে কি হয়েছিল, ওগুলো মনে রাখতে হয়। তো সেটা একটা ভয়েস রেকর্ডিং দিয়ে দেওয়া হলো, বেশিক্ষণ না, 5 মিনিটের ম্যাক্সিমাম বা 6 মিনিটের, সেটা শুনে সেখানে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো এইরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর যখন এত কিছু হবে, আমি সেটা শুনে নিলাম, আমি সেটা দেখে নিলাম, আমি সেটা মাইন্ড ম্যাপ দিয়ে দিলাম, আমি শর্ট নোট দেখলাম, আমি সেটার পরীক্ষা দিয়ে দিলাম, তারপরে সেই চ্যাপ্টারের আর কিছু বাকি থাকে না, পুরোটাই সেখানে কভার হয়ে যাচ্ছে, এই সুবিধাটা। এইবার যারা ইনস্টিটিউটে আসছে না, তারা কি করবে, তারা সেলফ স্টাডি করতে পারে, সেলফ স্টাডি কোনো অসুবিধা নেই। সে নিজের নোটস সেখান থেকে তৈরি করে নিল, নিয়ে বারবার সেটা রিভিশন দিয়ে সেটা প্রিভিয়াস ইয়ারে কি কোয়েশ্চেন এসছে সেটা দেখে একটু প্র্যাকটিস করে নিল। এরকমভাবে চলতে পারে। ইনস্টিটিউটের আসার সুবিধাটা হচ্ছে এইগুলো পরপর সে পেয়ে যাচ্ছে, আর তার একটা তাগিদ থাকছে যে আমাকে পরের দিন পরীক্ষা দিতে হবে, আমি না পড়লে সেখানে আমি পরীক্ষাতে পারফর্ম করতে পারবো না, পরীক্ষাতে আমি যথেষ্ট নাম্বারটা পাবো না। এই চাপটা কিন্তু প্রত্যেক দিন থাকে, ইনস্টিটিউটের এই চাপটা কিন্তু দরকার। তো এটা এখানে এরকমভাবে করা হচ্ছে। এইবার যখনই বেশ কিছুদিন হয়ে যাবে, মোটামুটি 3 মাস ডেলি যদি 3 মাস ক্লাস হয়, ক্লাস করে কেউ বা পরীক্ষা দেয়, 3 থেকে 3.5 মাস লাগে মোটামুটি একটা ভালো জায়গায় প্রিপারেশনটা পৌঁছানোর জন্য। তারপরে সে কিন্তু কোনো একটা সাবজেক্ট ধরা হোক বা যে কোনো একটা জায়গা, সে কিন্তু সেই সাবজেক্ট ওয়াইজ টেস্ট যেটা বলছিলাম, যে শুধুমাত্র একটা সাবজেক্ট, পুরো সাবজেক্টটার টেস্ট নেওয়া হচ্ছে, সেখানে সে কিন্তু ভালো পারফর্ম করার জায়গা তৈরি হয়ে যায়। মোটামুটি 3 থেকে 3.5 মাস লাগে, কারণ ডেলি প্রত্যেক দিন ক্লাস হচ্ছে। তো এইভাবে প্রিপারেশনটা চালিয়ে যেতে হবে। আবারও বলছি, ইনস্টিটিউটে যেতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, নিজে সেলফ স্টাডি করতে পারে, কিন্তু তার সেই তাগিদটা যদি থাকে যে আমাকে প্রত্যেক দিন করতেই হবে,
প্রত্যেকদিন এইভাবে চলতেই হবে, তাহলে সে কিন্তু পারে। কিন্তু তাকে নিজেকে সেটা বানিয়ে নিতে হবে, নিজেকে সময় দিয়ে তাকে নোটসটা বানিয়ে নিতে হবে। লেখাটা আবশ্যিক, নিজেকে নোটস বানিয়ে নেওয়াটা আবশ্যিক। বিভিন্ন বই থেকে হোক, নানান ইন্টারনেটের সোর্স থেকে হোক, নিজেকে নোটস বানিয়ে নিতে হবে, যদি কেউ ইনস্টিটিউটে না যায়। আর যারা ইনস্টিটিউটে যাচ্ছে তারা রেডিমেড এগুলো পেয়ে যাচ্ছে, হাতের সাত কাছে পেয়ে যাচ্ছে, এবং টেস্টটাও তাকে দেওয়ার তাগিদ তৈরি করা হচ্ছে। তো এইভাবে পুরো সিস্টেমটা চলবে, বা এই সিস্টেমটা এইভাবে চলে। এবার কারো কিছু প্রশ্ন থাকলে আমি জিজ্ঞাসা করতে বলবো যে এই এই জায়গাতে তার সমস্যা হচ্ছে, বা সে সেলফ স্টাডি করতে চায়, তার কী কী প্রয়োজন, বা সেই ইনস্টিটিউটে পড়তে চায়, তার কী কী প্রয়োজন, বা যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো প্রশ্ন, কোনো সাবজেক্টে দুর্বলতা আছে, এই সাবজেক্টে সমস্যা হচ্ছে, এইটা পারছি না, বা ওটা কিভাবে করব, যে কোনো প্রশ্ন করতে পারো। হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, শুভ সন্ধ্যা স্যার। হ্যাঁ, শুভ সন্ধ্যা। হ্যাঁ, হ্যাঁ স্যার, আমি চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট বই কিনতে চাই, মানে একটা বইয়ের নাম বলবেন যেখানে চ্যাপ্টার ওয়াইজ হবে? দেখুন, একটা বই এরকম ফিক্সড নেই যেখানে চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট আছে। আহ, কিছু বই রয়েছে যেগুলো কোয়েশ্চেন অ্যান্সার আসে, মানে সেই টপিকটা রয়েছে, তারপরে কোয়েশ্চেন অ্যান্সার কিছুটা রয়েছে, কিন্তু পুরোটা চ্যাপ্টার ওয়াইজ একেবারে ডাইরেক্ট মক টেস্ট সেরকম কিন্তু বই সেরকম বাজারে নেই, যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ একদম আলাদা আলাদা করে মক টেস্ট, বা ডাব্লিউবিসিএস লেভেলের সেই কোয়েশ্চেনগুলো বা সেরকম ধরনের মক টেস্ট সেরকম বই নেই। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ওই যে বইগুলোতে পুরোটা দেয়া থাকে, সব সাবজেক্টই কম বেশি দেয়া থাকে ছোট ছোট করে, সেটা হচ্ছে ওই ক্র্যাক ডাব্লিউবিসিএস বা ছায়া প্রকাশনীর বই রয়েছে, যেটা আপনি সব কিছু পাবেন ওতে, মানে সব চ্যাপ্টার রয়েছে, সব কিছু আছে, মোটামুটি সব চ্যাপ্টার রয়েছে বললে ভুল হবে, মোটামুটি সবই পাবেন ওখানে। তো ওই বইগুলো আপনি দেখতে পারেন, কিন্তু ওখানে একদম মক টেস্ট রয়েছে এটা বলবো না যে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট রয়েছে। হ্যাঁ, প্রশ্নোত্তর বেশ কিছু রয়েছে, প্রশ্নোত্তর সব বইতেই মোটামুটি পাবেন, বা প্রিভিয়াস ইয়ারে কোন কোন কোয়েশ্চেন এসেছিল সেগুলো আপনি পাবেন। ডাইরেক্ট একদম মক টেস্ট টাইপের কিন্তু সব সব ক্ষেত্রে পাবেন না, বা সব চ্যাপ্টারে পাবেন না। ওকে। আচ্ছা, থ্যাংক ইউ হ্যাঁ, স্যার। ক্র্যাক হ্যাঁ। ক্র্যাক ডাব্লিউবিসিএস দেখতে পারেন, ক্র্যাক ডাব্লিউবিসিএসটা ভালো। তবে ওখানে ওটা মানে শেষ নয়, ওটা আপনি একটা বেসিক বই ধরতে পারেন। বেসিক বই বলতে আপনি কোনো টপিক হয়তো অন্য জায়গায় পাচ্ছেন না, মোটামুটি ওখানে ছোট করে দেয়া রয়েছে। ক্র্যাক ডাব্লিউবিসিএস বলুন, বা এই ছায়া প্রকাশনীর যেটা বই রয়েছে, এগুলোতে আপনি টুকটাক চ্যাপ্টার সবই পাবেন, পুরো সিলেবাসটা আপনি পাবেন। আপনি যদি পুরাতন বই যদি না জোগাড় করতে পারেন, মানে বলা হয় যে মাধ্যমিক লেভেলের যে বইগুলো, যেটা আমি একটু আগে বলছিলাম, মাধ্যমিক লেভেলের বইগুলো আপনি যদি না জোগাড় করতে পারেন, তখন এই বইগুলো আপনার কাজে চলে যাবে এইগুলো দিয়ে। কিন্তু যখন মেন্স দেবেন তখন কিন্তু আর এই বইগুলোর উপর শুধু ভরসা করলে হবে না, মেন্সের জন্য কিন্তু আমি যে স্পেসিফিক বইগুলো একটু আগে বললাম, সেই স্পেসিফিক বই কিন্তু আপনাকে পড়তে হবে, মানে লক্ষ্মীকান্ত আপনাকে পড়তে হবে। কারণ হচ্ছে মেন্সের যখন 200 নাম্বারের মধ্যে 100 নাম্বার পলিটি থাকবে, তখন পলিটির 100 নাম্বারের মধ্যে আপনি যদি ম্যাক্সিমাম স্কোর করতে চান, কারণ স্কোর করতে হবে, কারণ জিএস পেপারে যথেষ্ট ভালো নাম্বার প্রয়োজন, তখন কিন্তু আপনাকে লক্ষ্মীকান্তটা পড়তে হবে। নাহলে কিন্তু আপনি ওখানে অনেক প্রশ্ন ওখানে বাদ চলে যাবে, আপনি যদি শুধু ওই ওই বইগুলোর উপর ভরসা করে থাকেন। তো সেই জন্য একদম যখন প্রথমবার বই কিনছেন, তখন কিন্তু খুব বুঝে শুনে বইগুলো কিনতে হবে, যে হ্যাঁ এই বইটা আমার কিন্তু প্রিলিমসেও কাজে লেগে যাবে, মেন্সেও কাজে লেগে যাবে। শুধু তো প্রিলিমস দিয়ে লাভ নেই, শুধু প্রিলিমসদের উপর লক্ষ্য করে পুরোটা পড়ার কোনো মানে হয় না। হ্যাঁ, একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আপনি হয়তো অন্য পরীক্ষা আপনার টার্গেট, আপনাকে কেউ বলেছে যে ডাব্লিউবিসিএস পড়লে অন্য অন্য সব কিছু কভার হয়ে যায়, অন্য পরীক্ষাগুলোও দেয়া যায়, সেটা সেটা করতে পারেন, কিন্তু সেটা তো ফাইনাল লক্ষ্য না হওয়াই উচিত। আমরা ডাব্লিউবিসিএস এর জন্য যখন পড়ছি, আমরা প্রিলিমসের জন্য পড়বো, মেন্সের জন্য অবশ্যই পড়বো, মেন্সকে লক্ষ্য রেখে পড়বো, শুধু শুধু প্রিলিমসের জন্য সময় নষ্ট করে তো লাভ নেই। তো সুতরাং বইগুলো এমনভাবে কিনতে হবে যেন সেটা দু জায়গাতেই কাজে লেগে যায়, এইটুকু বলুন। এবং খুব বেশি বই কেনার কিন্তু প্রয়োজন নেই, লক্ষ্মীকান্ত কিনলেন, শুধুমাত্র পলিটিতে, ওর ওপর আর কিচ্ছু নেই। আর এখানে আমি যেটা করি, আমি এই পুরো লক্ষ্মীকান্তটা A to Z, লক্ষ্মীকান্ত A to Z সব চ্যাপ্টার্স আমি কিন্তু ডিটেলসে পড়াই, একদম লাইন বাই লাইন প্রত্যেকটা মিনিং বলে বলে পলিটিটা আমি পড়াই, যাতে করে কোনো জায়গাতে কোনো সমস্যা নেই। প্রিলিমসতে প্রথম থেকেই আমি যেগুলো ফ্রি ক্লাস করাচ্ছি এখন, সেখানে কিন্তু আমি দেবো, ওই ক্লাসগুলো দেবো যেগুলোতে লক্ষ্মীকান্তের পুরো A to Z ডিটেলসে পড়ানো থাকে। আর ইকোনমিক্সের বিষয়ে যেটা বলছিলাম, ইকোনমিক্সটা মানে সরাসরি খুব ভালো সোর্স কিন্তু কোনো বইতেই পাবেন না, কোনো বইতে পাবেন না। তো আমি ওই পুরো চ্যাপ্টার ধরে ধরে
একদম চ্যাপ্টার ধরে ধরে ডিটেলসে কিন্তু পড়িয়ে দিই। আপনি ক্লাসগুলো দেখবেন, আমি কয়েকটা ক্লাস দিয়েছি, এমনি রয়েছে কয়েকটা ক্লাস। আপনি কি ওই আমি যে গ্রুপটা রিসেন্ট মানে ফ্রি ক্লাসগুলো যেটা শুরু করেছি, আপনি কি ওই গ্রুপগুলোতে আছেন বা সকলে কি আছেন আমি জানি না, যদি থেকে থাকেন ওখানে কিন্তু ক্লাসগুলো পাবেন ইকোনমিক্সের যে। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি। আচ্ছা আচ্ছা, না গ্রুপে আমি সব দিচ্ছি না, ওই যারা রেজিস্ট্রেশন করেছিল বা আমাকে মেসেজ করেছিল যে স্যার আমি ফ্রি ক্লাসগুলো করব বা ফ্রি টেস্টগুলো দেবো, আমি তাদের ওগুলো প্রোভাইড করছি। দুদিন হয়েছে, আমি গতকাল ক্লাস নিয়েছি, আজকে আমি টেস্টটা দিয়েছি। আজকের ক্লাসটা আমি দিয়ে দেবো, আজকে এই লাইভ ক্লাস নিচ্ছি বলে এখনও দিইনি, কিন্তু আজকের ক্লাসটা আমি দিয়ে দেবো। তো আপনি ওখানে জয়েন করতে পারেন। মানে এখানে জয়েন করছেন মানে আমার ক্লাসে আসতে হবে, পেড ব্যাচে আসতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আপনি জয়েন করে আপনি দেখুন কেমন ক্লাস হচ্ছে বা কিভাবে কি পড়তে হবে, মক টেস্ট কেমন হয় সেটা আপনি দেখুন। তো এখানে জয়েন করছেন বা ক্লাস করছেন মানে আমার কাছে পড়তেই হবে, তারপরে পেড ব্যাচে জয়েন করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আপনি সেখান থেকেও ব্যাপারটা বুঝে নিতে পারেন যে এইভাবে এইভাবে পড়তে হবে বা এইভাবে চলতে হবে, সেখানে আপনি পুরো বিষয়টাই পেয়ে যাবেন। তবে হ্যাঁ, একটা আচ্ছা জিনিস বলবো, যারা খুব সিরিয়াস নয়, মানে একটু মনে হলো যে আমি একটু ডাব্লিউবিসিএসটা ঘেঁটে দেখি কি আছে, কেমন আছে, কোন কোন বই পড়তে হয়, একটু ক্লাস করে দেখলাম, একটু পরীক্ষা দিয়ে দেখলাম, এরকম করলে কিন্তু মানে না করাই ভালো, না শুরু করাই ভালো। একদম যদি মনস্থির করে থাকেন যে আগামী 1 থেকে 1.5 বছর সময় আমি এখানে দেবো, তাহলেই এখানে শুরু করুন পড়াটা, বা তাহলেই আপনি এই পুরো বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করুন, কারণ ওইটুকু সময় আপনাকে দিতে হবে, ওইটুকু সময় দিতে হবে এবং একদম সিঙ্গেল মাইন্ডেডলি দিতে হবে, পুরোপুরি ফোকাস করে দিতে হবে। তাহলে কিন্তু সম্ভব, খুব ভালোভাবেই সম্ভব। এবং আরেকটা জিনিস প্রথম থেকেই বলে দেবো, মেন্সকে লক্ষ্য রেখে কিন্তু পড়বেন। কোনো জায়গাতে এরকম নেই, শুধুমাত্র ইংলিশটা বাদে, আমি ইংলিশের বিষয়টা কমই বলেছি, ইংলিশের যে গ্রামাটিক্যাল পোর্শন থাকে, যেগুলো ভোকাবুলারি থাকে, সেটা কিন্তু মেন্সে থাকে না। সুতরাং ওই জায়গাতে বেশি সময় নষ্ট করবেন না। ইংলিশের করবেন, ওই জায়গাতে অবশ্যই পড়বেন, সিনোনিম অ্যান্টোনিম এটা ওটা যেগুলো আছে সেগুলো পড়বেন, কিন্তু প্রচুর সময় ওখানে নষ্ট একদমই করবেন না। জাস্ট চর্চা তাহলে যেটুকু ইংলিশের প্রয়োজন জন্য সেটুকু। এখন থেকেই পড়বো? হ্যাঁ, এখন থেকে পড়বেন অবশ্যই আপনি। আমি যেটা তো প্রথমেই বললাম, যাদের ইংলিশে ভীতি রয়েছে, ইংলিশের যে বইগুলো, আপনি পুনম দালাল দাহিয়াটা পড়া একটু শুরু করে দিন, লক্ষ্মীকান্তটা ইংলিশে পড়ুন, দেখবেন ইংলিশের ভীতিটা চলে যাবে আস্তে আস্তে। ইংলিশ টার্মগুলো তো বুঝতে হবে, কারণ মেন্সে ইংলিশেই কোশ্চেন হবে, সুতরাং ইংলিশ টার্ম আপনাকে জানতে হবে, ইংলিশ বইও একটু পড়তে হবে মেন্সের জন্য। তো এখন থেকে শুরু করে দিলেন একটু, এখন থেকে একটু নিউজ পেপারগুলো ঘাঁটাঘাঁটি শুরু করলেন, ইংলিশে যেখানে সাবটাইটেল হয়, মুভিতে অনেক সাবটাইটেল দেয় দেখবেন ইংলিশে, সেগুলো একটু দেখুন, ওর মধ্যেই প্রিপারেশন হয়ে যাবে। যারা যারা বড় বড় নিউজ পেপার রোজ পড়তে পারছেন না, নিউজ পেপার রোজ পড়ার দরকার নেই, বা দরকার নেই বলবো না, মানে বিষয়টা হচ্ছে অনেক বড় বড় কিছু ব্যাপার এখানে নয়। আপনার প্রয়োজন হচ্ছে ইংলিশটাকে একটু বোঝা, একটু লেখার মতো। ইংলিশ খুব সিম্পল সেন্টেন্সে একটু লিখতে হবে, মেন্সে গিয়ে একটু সিম্পল সেন্টেন্সটি ছোট ছোট করে আপনার মনের ভাবটাকে ব্যক্ত করতে হবে, লিখতে হবে। তার জন্য যতটুকু প্রয়োজন আপনি সেটুকু সেইভাবে প্র্যাকটিস করুন, ওকে স্যার। ডেলি ছোট ছোট করে করুন। আর ভোকাবুলারি যেটা প্রিলিমসে রয়েছে, সেখানে আপনাকে কিছু জিনিস সোজা কথায় সাদা বাংলায় মুখস্থ করতে হবে। সিনোনিম অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, তারপরে ইডিয়ামস, বেশি কিছু না, প্রিভিয়াস ইয়ারের কিছু করলেন, কিছু অন্য যে পরীক্ষাতে এসছে সেইগুলো করলেন, আর এক্সট্রা কিছু যেগুলো আপনার ইজি লাগছে সেইগুলো করলেন। বেশি এখানে সময় নষ্ট করবেন না, একটাই কারণে বলছি, এটা মেন্সে গিয়ে থাকবে না। তো অন্য জায়গাতে সময় দিয়ে যদি সময় বাঁচে, তখন এখানে আপনি যত খুশি সময় লাগান, কিন্তু এখানে অতিরিক্ত সময় নষ্ট করে অন্য জায়গায় সময় কম দেয়া, এটা কখনোই স্মার্ট স্ট্র্যাটেজি নয়। ওকে, প্রিভিয়াস ইয়ারের প্রিভিয়াস 22 ইয়ার্সের যে কোশ্চেন এসেছিল, সেইগুলো আগে ভালো করে পড়ে নিন, সেইগুলো করতে আপনার যথেষ্ট সময় লাগবে, এবং প্রিভিয়াস ইয়ার থেকে রিপিটও হয় কোয়েশ্চেন, সুতরাং ওটাই করতে হবে আগে। আমি প্রথমেই ওটা করাই, আগের যে 20 বছরের প্রশ্ন আছে সেটা দিয়ে দিই ইংলিশের ক্ষেত্রে, প্রত্যেকটা টপিকের 20 বছরের প্রশ্ন যখন আপনি করলেন, আপনি নিজে একটু কনফিডেন্স পেয়ে যাবেন যে হ্যাঁ, ইংলিশে আমি এগুলো কিছু শিখেছি, কিছু লিখতে পারবো, কিছু অ্যান্সার করতে পারবো। তারপরে আস্তে আস্তে আরও যেগুলো হয়, আরও প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসেছে বা অন্য আরও পরীক্ষাতে যেগুলো বারবার রিপিট হয়, সেই প্রশ্নগুলো দেবো। এরকমভাবে ধাপে 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 ইংলিশটা কভার হবে। বাকি অন্য সাবজেক্টগুলোর ক্ষেত্রেও ওরকম বিষয়, যে ওই মাইন্ড ম্যাপ দেয়া বা টপিকের ওপর ছোট ছোট করে শর্ট নোট দেয়া, সেগুলোর উপর মক টেস্ট, এরকমভাবে চলতে চলতে আপনি অটোমেটিক্যালি আপনার প্রিপারেশনটা ওখানে হয়ে যাচ্ছে। ওকে, ওকে স্যার। হ্যাঁ। আর বলুন, আর আরও কিছু যদি প্রশ্ন থাকে, যে কোনো সাবজেক্টে, যে কোনো সাবজেক্টে যদি দুর্বলতা থাকে, সেই সাবজেক্টটা কী করে করবেন, বা সেই জায়গাগুলো
আরেকটা বিষয়, আমি পুরোটা কভার করি, সব সাবজেক্ট আমি পড়াই, সমস্ত কিছু আমি করাই। এবার কেউ কেউ এরকম আছে যারা শুধু মক টেস্ট দেয়, শুধু মক টেস্ট দেয়, কারণ ওই ঝালিয়ে নেওয়ার ব্যাপারটা থাকে। মক টেস্টের গুরুত্ব নিয়ে আমি নতুন বলছি না, অনেক বলেছি আমি মক টেস্ট নিয়ে। সুতরাং মক টেস্ট শুধু দেয়, নিজে পড়ে নিল, পড়ে মক টেস্ট দিল, এরকম করে কেউ কেউ। কেউ কেউ আছে শুধু এক একটা সাবজেক্ট পড়ে, কারো মনে হলো আমি ইকোনমিক্সটা খুব দুর্বল, ইকোনমিক্সটা বুঝতে পারছি না, শুধু ইকোনমিক্স পড়ে, এরকম অনেকে আছে। শুধু ইকোনমিক্সের ক্লাস করলো, ইকোনমিক্সের নোটস নিল, ইকোনমিক্সের যাবতীয় সব কিছু নিল, মক টেস্ট সব কিছু ইকোনমিক্স এরকম নেয়। অনেকে ম্যাথ জিআইতে নেয়, অনেকে ইংলিশে নেয়, নানান সাবজেক্ট। শুধুমাত্র তার মনে হলো আমার এই সাবজেক্টের গাইডেন্সের দরকার, অন্য সাবজেক্টের গাইডেন্সের দরকার নেই, সে শুধুমাত্র সেই সাবজেক্টটা দেখে, এরকমও করতে পারে। তো সব রকম রয়েছে, আমি হেল্প করার জন্য আছি। বা কারো মনে হলো আমি পড়বো না, একটু কোনো সময় একটু জেনে নেবো যে স্যার এটা কি বই পড়বো বা ওটা কিছু, সেটাও সে করতে পারে। আমি কিন্তু মানে এরকম কোনো ব্যাপার নেই যে আমার স্টুডেন্ট নয় তাকে আমি কোনোভাবে হেল্প করলাম না, এরকম কিছু ব্যাপার নয়। টুকটাক হেল্প আমার থেকে পাবেন, আমার সময় হলে আমি রিপ্লাই দিয়ে দিই, মেসেজ করে দেয় আমাকে, স্যার এটা পাচ্ছি না বা এটা কোথা থেকে পড়বো, এরকম কিছু টুকটাক প্রশ্নের উত্তর আমি দিয়ে থাকি। কিন্তু আবারও বলবো, যারা ইনস্টিটিউটে আসছেন না, আমার কথা বলছি না, আমার ইনস্টিটিউটের কথা বলছি না, অন্য যে কোনো ইনস্টিটিউটে পড়ুন, যে কোনো জায়গাতেই যান, যারা যাচ্ছেন না তাদের কথা বলবো, সেলফ কন্ট্রোলটা কিন্তু নিজের উপর রাখতে হবে। প্রত্যেক দিন একদম ডেলি রুটিনে চলা, প্রত্যেক দিন পরীক্ষা দেয়া, প্রত্যেক দিন আপনি কতটা এগোচ্ছেন সেটা জানা, বা গ্রুপ ডিসকাশন করা, এইগুলো আপনাকে নিজেকে বজায় রাখতে হবে। যদি আপ টু এক্সাম পুরো খুব ভালোভাবে এগুলো বজায় রাখতে পারেন, বা সব সাবজেক্ট নিজে পড়ে নেওয়ার মতো আপনার ক্যাপাসিটি যদি থাকে, তাহলে আপনি একা চলতে পারেন, সেটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনার গাইডেন্সের প্রয়োজন হয়, সেখানে আমি আছি সব সময়, এইটুকু আমি বলে রাখছি। ওকে, তো ভীতিটা প্রথমে দূর করুন। যারা প্রথমবার দেবেন বা কয়েকবার দিচ্ছেন, ঠিকঠাক কোয়ালিফাই করতে পারছেন না, কয়েক নাম্বারের জন্য পাচ্ছেন না, বা বেশ কিছুটা এগোতে পারছেন না, বুঝতে পারছেন না, তাদেরকে বলবো ভীতিটা আগে দূর করে দিন। এটা কিন্তু একেবারেই ভয় পাওয়ার জায়গা নয়, বা সবচেয়ে সুবিধাজনক সেটা হচ্ছে আপনার দুর্বল জায়গাগুলোকে রিকভার করার এখানে জায়গা থাকছে। আপনি একটা সাবজেক্টে দুর্বল, আপনি অন্য সাবজেক্ট দিয়ে সেখানে রিকভার করে নিতে পারছেন, যেটা অন্য কোনো পরীক্ষাতে পাবেন না। অন্য পরীক্ষাতে যে কোনো জায়গাতে সমস্যা থাকলে আর আপনি সেখানে উঠতে পারবেন না, আপনাকে সেই জায়গাতে করতেই হবে, সেটা ভালো। কিন্তু এখানে কোনো দু একটা সাবজেক্টে দুর্বলতা থাকলেও সেটা ওভারকাম করে নেওয়া যায় অন্যগুলো দিয়ে। তো এই সুবিধাটা এখানে রয়েছে। তো সব কিছু বিষয়ে একটু সময় দিতে হবে, আর ডেডিকেটেডলি পড়তে হবে। প্রথম থেকে একদম ফাইনাল করে নিতে হবে যে আমি করবই, আমাকে করতেই হবে, সেটা ধরে নিয়ে আপনাকে চলতে হবে। এই হচ্ছে বিষয়। ওকে, তো যারা ওই ফ্রি ক্লাসটাতে রয়েছেন, তারা ওই ডেলি কীভাবে ক্লাস হচ্ছে বা কীভাবে কী পড়তে হবে ওগুলো বুঝতে পেরে যাবেন। যদি কেউ না থেকে থাকেন, তাহলে আমাকে মেসেজ করবেন ওই নাম্বারে 9002597171, ওখানে হোয়াটসঅ্যাপ করে দেবেন। আমি ওখান থেকে আমি জয়েন করে নেব, ব্রডকাস্ট লিস্ট রয়েছে, ওখানে লিস্টে জয়েন করলে আপনি সব ক্লাস পেয়ে যাবেন। ওকে, আর কিছু জিজ্ঞাসা করার আছে? বলছিলাম হ্যাঁ হ্যাঁ, বলুন। বলছিলাম ইংলিশ কম্পালসরি পেপারটা দিয়ে একটু এই লাগছে। হ্যাঁ, ইংলিশ কম্পালসারির ক্ষেত্রে যেটা, হ্যাঁ মেন্সের কথা বলছেন তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ইংলিশ কম্পালসারিতে যেটা করতে হয়, লেটার রাইটিং থাকে, প্রেসি রাইটিং থাকে, ট্রান্সলেশন থাকে। তো এই যে টপিকগুলো একটু প্র্যাকটিসের দরকার রয়েছে। সবচেয়ে ভালো হয় প্রথম যখন পড়ছেন, যদি ইংলিশে খুব দুর্বল হন, তাহলে বললাম যে ইংলিশ যে বইগুলো আপনার হিস্ট্রি, জিওগ্রাফি বা ইংলিশে যে বইগুলো আছে সেগুলো দিয়ে শুরু করুন। এবার তারপরে আস্তে আস্তে একটু খুব সিম্পল সেন্টেন্স, মানে কোনো গল্পের বই হতে পারে। নিউজ পেপার প্রথমে বলবো না, সবার ক্ষেত্রে সম্ভব হয় না। যদি নিউজ পেপার করতে পারেন ডেলি, একটাই সমাধান, আপনি যদি ডেলি নিউজ পেপার পড়েন, তাহলে আপনার ওখানেই কভার হয়ে যাচ্ছে, ওখানে সব কিছু হয়ে যাচ্ছে। এবার সেটা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না, বা খুব ভয় লাগে, বা অনেকে মিনিং বুঝতে পারে না। দা হিন্দু যদি প্রথমে কেউ ধরে, সেখানে মিনিং অনেকে বুঝতে পারে না। বেস্ট হচ্ছে খুব ইজি যেগুলো গল্পের বই আছে, আপনি অনলাইনে অনেক কিছু গল্পের বই পাওয়া যায়, আপনার এরকম নয় যে কিনে পড়তে হবে। তো অনলাইনে সেগুলো একটু দেখুন, বইগুলো যে পড়ছেন ইংলিশ ভার্সানে সেগুলো পড়ুন। এইবার আস্তে আস্তে যখন আপনার ইংলিশের বিষয়টা ডেভেলপ হয়ে যাচ্ছে, তারপর আপনি একটু একটু আর্টিকেলগুলো দেখুন, নিউজ পেপার আর্টিকেলগুলো দেখুন, শুধু আর্টিকেল দেখুন, ডেলি একটু 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 করে এগিয়ে চলুন। এইবার যখনই আপনার ওই জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে বা ইংলিশের ভিত্তিটা চলে যাচ্ছে, তখন আপনি পার্টিকুলার টপিক ধরে কিছু লেখা শুরু করছেন। লেটার রাইটিং হোক, প্রেসি রাইটিং হোক, বা যে কোনো রিপোর্ট রাইটিং হোক, টপিক ধরে সিম্পল সেন্টেন্সে একদম সহজভাবে, সহজ ভাষায় নিজের লেখাটা শুরু করছেন, যেটা আপনাকে ফাইনালি এক্সামে গিয়ে করতে হবে।
এবার অনেকের হয় কি ইংলিশে মোটামুটি সে জানে ওই ব্যাপারগুলো, সে প্রথম থেকেই লেখা শুরু করতে পারে, যার যার কিছুটা লেখার ক্ষমতা আছে, যে যে মনে করছে যে আমি কিছুটা লিখতে পারি, কিছু গ্রামাটিক্যাল ভুল হয়তো হয় কিন্তু কিছুটা লিখতে পারি, তো সেই লেখাটা প্রথমে শুরু করলেন। এবার লিখতে লিখতে এবার কাউকে দিয়ে এটা চেক করিয়ে নিলেন যে ঠিকঠাক লেখা আসছে কিনা। তারপর আপনি সরাসরি একদম টপিকে চলে আসুন। লেটার রাইটিং যেমন আসে প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসেছে, 2014 থেকে 2013তে সিলেবাস চেঞ্জ হয়েছিল, 2014 থেকে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে সেই কোশ্চেন ধরে আপনি একদম লিখা শুরু করে দিন। চেক করিয়ে নিন কাউকে দিয়ে ঠিকঠাক লেখা হচ্ছে কিনা, কোথায় খামতি রয়েছে কি রয়েছে, প্র্যাকটিস করতে করতে ওগুলো চলে আসবে। ওকে, আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ, তো এই সিস্টেমে চলতে হবে। একটু সিস্টেমেটিক্যালি চললে এখানে এমন কিছু বিষয় ব্যাপার নয়, এমন কিছু কঠিন বিষয়টা নয়। একটাই কঠিন, বা যেটাকে কঠিন মনে করছে অনেকে, সেটা হচ্ছে সিলেবাসটা একটু বড়, এই হচ্ছে ব্যাপার। আর আর কোথাও কোনো সমস্যা নেই, কোথাও কোনো সমস্যা থাকার কথাও নয়। যাদের যেগুলো দুর্বলতা আছে সেগুলো একটু পজিটিভ করে নিতে হবে। সমস্যা বলে কিছু নেই, একটু দুর্বলতা থাকে কোনো কোনো জায়গাতে, সেগুলো পজিটিভ করে নিতে হবে। তো এই হচ্ছে মূল বিষয়। আর বলুন, আর আর কোনো সমস্যা থাকলে বলুন, বা যদি ওই ওই জিনিসটা হয় যে কয়েক নাম্বারের জন্য কোয়ালিফাই করতে পারছেন না, বা বেশ কিছু নাম্বারের জন্য কোয়ালিফাই করতে পারছেন না, বসছেন কোথায় সমস্যা হচ্ছে বুঝতে পারছেন না, এটা অনেকের হয়। যে কোনো সমস্যা থাকলে বলুন। স্যার রিজনিং এর জন্য কি করব? হ্যাঁ, রিজনিংয়ের জন্য ওই যেটা বললাম, ম্যাথ জিআইয়ের ক্ষেত্রে পুরোটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ধরুন, যেগুলো এসেছে প্র্যাকটিস শুরু করে দিন। ওকে। ঠিক আছে, একদম। আর রিজনিং জিনিসটা খুব ইজি, মানে বেশিরভাগের ক্ষেত্রেই বলছি, রিজনিং জিনিসটা খুব একটা কঠিন তো নয়। আপনাকে জাস্ট জিনিসটা বুঝতে হবে, আর একটু ট্রিক্স থাকে, বিভিন্ন ট্রিক্স অ্যাপ্লাই করতে হয়, কারণ সময়, পরীক্ষার সময় সময়টা ফ্যাক্টর হয়ে যায়। যখন মেন্সে গিয়ে 100 নাম্বারের জিআই থাকবে, রিজনিং 100 নাম্বারের থাকবে, তখন একটু সময়টা ফ্যাক্টর হয়ে যায়। তো চটজলদি কীভাবে করতে হয় ওটা আপনি একটু দেখে নেবেন। আর প্র্যাকটিস পুরোটাই, ওই ম্যাথ জিআই পুরোটা প্র্যাকটিস, ম্যাথ জিআই প্র্যাকটিসের উপর আর কিচ্ছু নেই। মানে যে কোনো সাবজেক্টের, যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, অনেকে আছে ম্যাথে সবচেয়ে সবচেয়ে বেশি সমস্যা ম্যাথে, বা সে বাংলা নিয়ে পড়ে এসছে, বা একেবারেই এইগুলো চর্চা সে বহুদিন করেনি, দীর্ঘদিন এই চর্চা করেনি। তো একটাই সমাধান, ডেলি বেশি না 30 মিনিট, 30 মিনিট যে কোনো একটা টপিক ধরে কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করলেন, পার্টিকুলার কোনো একটা বই ধরে প্র্যাকটিস করলেন, আস্তে 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 ওটা রিকভার হয়ে যাবে। এবার হ্যাঁ, কাউকে দিয়ে একটু চেক করিয়ে নেওয়া, বা সমস্যা যেগুলো হচ্ছে, যেগুলো বুঝতে পারছেন না, সেগুলো একটু চেক করিয়ে নেওয়া, এই জিনিসটা আপনি যখনই করবেন, আর ওই রিজনিং হোক বা ম্যাথ হোক বা যে কোনো সাবজেক্টে আর কোনো সমস্যা থাকবে না। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমার আমার একটা জায়গাতেই প্রবলেম হয়, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ রাইটিং, যেটা হ্যাঁ বেঙ্গলি হ্যাঁ ইংলিশ লিখতে আমার অসুবিধা হয়নি, হ্যাঁ কিন্তু হ্যাঁ কোনো একটা পার্টিকুলার টপিককে যখন ইলাবোরেট করে লিখতে, মানে আলোচনা করে যে লেখার ব্যাপারটা, হুম হুম ওটা ঠিক মানে আমার খুব ভয় লাগে, বা মানে ভয় আছে ওইটার প্রতি, মানে আচ্ছা, ওটা আমি ঠিক বুঝতে বড় পেরেছি। করে হ্যাঁ লিখতে পারি না। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন এটাতে আপনাকে ওই এডিটোরিয়ালগুলো একটু পড়বেন, একটা আইডিয়া। প্রথমে পড়বেন না, প্রথমে কি করবেন, আপনি দেখবেন এডিটোরিয়ালে কি কি নিয়ে লিখেছে। ধরুন কোনো একটা, ধরুন জল সংকট নিয়ে আপনাকে লিখতে দেওয়া হয়েছে, বা এডিটোরিয়ালে সম্পাদকীয়তে জল সংকট নিয়ে লেখা আছে। আপনি জল সংকটের ভেতরে কি লেখা আছে পড়বেন না, জল সংকট নিয়ে আপনি প্রথমে নিজে লেখার চেষ্টা করুন। যা ইচ্ছা লেখা আসুক, এক এক লাইন আসুক, 2 লাইন আসুক, খুব বাজে লেখা আসুক, আপনার মনে হচ্ছে যে ক্লাস 5-এর ছেলেমেয়েরাও আমার থেকে ভালো লিখবে, সেরকমও আপনি লিখুন, কিন্তু ওই লেখাটা শুরু করুন। প্রথম যখন লিখবেন তখন প্রত্যেকের এই জিনিসটা হয়, একদম যখন প্রথমে শুরু করছেন তখন মনে হচ্ছে যে খুব বাজে লেখা হয়েছে, খুব কোয়ালিটি খারাপ হয়ে গেছে, এটা এই এক্সামের তুলনায় কিছুই নয় লেখাটা। এটা হবে, এটা প্রথমবার হবে, কিন্তু আস্তে 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 দেখবেন ভাবনা চিন্তাগুলো আপনার আস্তে আস্তে খুলে যাচ্ছে, যে জল সংকট নিয়ে আমার লিখতে দেওয়া হয়েছে, আমাকে কি কি জিনিস লিখতে হবে, পার্টিকুলার কি কি জিনিস লিখলে তবে ভালো। ওয়ার্ড লিমিট একটা দেয়া থাকে, খুব বেশি লিখলে হয় না, খুব কম লিখলে হয় না। তো সেই ওয়ার্ড লিমিটের মধ্যে আমাকে ঠিক এক্স্যাক্টলি কি জিনিসটা বলে আসতে হবে, কতটা ইনফরমেশন আমাকে দিতে হবে, বেশ কিছু ইনফরমেশনের প্রয়োজন হয়। এই ডেসক্রিপটিভ রাইটিংগুলোতে একটু ইনফরমেশন দিতে হয়, নাহলে খুব সাদামাটা হয়ে যায় লেখাটা। এরকম নয় যে খুব ভারী ভারী ভাষা দিতে হবে। অনেকে মনে করে যে সাহিত্যের ব্যাপার, যেহেতু বাংলা ইংলিশে খুব ভারী ভাষা দিলে বোধহয় ভালো হবে, ব্যাপারটা কিন্তু তা নয়। একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সন আপনি, আপনি একটা
প্রশাসন চালাচ্ছেন, আপনাকে খুব ভারী ভারী ভাষা, সাহিত্যের ভাষা ইউজ করতে হবে না। আপনাকে কি দিতে হবে? ইনফরমেশান দিতে হবে। আর কি দিতে হবে? সমাধান দিতে হবে। আপনাকে জল সংকট নিয়ে লিখতে দিয়েছে, আপনি অনেক কিছু ভারী ভারী কথা এদিক ওদিক ঘুরিয়ে লিখলেন, আপনি কোনো সমাধান দিলেন না। সেটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। লেখার মধ্যে ওই জিনিসটা নেই। তো সুতরাং আপনি কখনোই ভাববেন না আপনি একজন সাহিত্যের ছাত্র, আপনাকে সাহিত্যে নাম্বার দেওয়া হবে, আপনাকে সাহিত্যের জন্য 0 নাম্বার দেওয়া হবে। আপনাকে দেওয়া হবে আপনি সেই সমাধান করতে পারছেন কিনা, আপনি সেই জিনিসটা জানেন কিনা, জল সংকট নিয়ে সারা বিশ্বে এই মুহূর্তে কী চলছে, ভারতবর্ষে জল সংকটে কী স্কিম এসছে, ওয়েস্ট বেঙ্গলে জল সংকট নিয়ে কী স্কিম আছে, সেইগুলো আপনাকে জানতে হবে। একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সনের যা যা জানা দরকার সেইগুলো আপনাকে জানতে হবে এবং সেই জিনিসটা আপনাকে লিখে আসতে হবে। ওকে, সুতরাং লেখা নিয়ে কোনো রকম দ্বিধা করবেন না। প্রথম লেখা সবার খারাপ হবে, প্লাস 1 2 মনে হবে যে বোধহয় তারা বেশি জানে আমার থেকে, বা তারা বেশি ভালো লিখতে পারে। তো ওটা লিখতে 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 আস্তে আস্তে চলে আসবে। আর ওইটা করবেন এডিটোরিয়ালে, বাংলা এডিটোরিয়ালেই দেখবেন, আনন্দবাজার হোক বা যে কোনো একটা ভালো কাগজ, সেখানে কি এডিটোরিয়াল এসছে হেডিংটা দেখবেন, হেডিংটা দেখে আগে নিজে লিখে নেবেন। লেখার পরে যখন দেখবেন একটা টপিকের ওপর অনেক ধরনের ভাবনা চিন্তা থাকে, এক একটা দিক থেকে লেখা থাকে। তো যখনই আপনি লেখার পর দেখবেন তখন কিন্তু আপনি ওই ব্যাপারটা বুঝে যাবেন যে আমাকে এই জায়গাতে লেখাগুলো কোয়ালিটিটা বাড়াতে হবে, এই অ্যাসপেক্ট, এই দৃষ্টিভঙ্গিতে আমাকে লিখতে হবে। ওকে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার, এইভাবে আমাকে কেউ বোঝায়নি। হ্যাঁ, সেম এই জন্যই তো কোশ্চেনটা গাইডেন্সটা আমি, প্রয়োজন। হ্যাঁ সেম হ্যাঁ কোয়েশ্চেনটা আমি আমার বড়দের বা বিভিন্ন হ্যাঁ যে কাছের টিচাররা আছেন হ্যাঁ যারা হ্যাঁ রাইটিং লেখান, হ্যাঁ মানে হ্যাঁ তাদের কাছেও আমি জিজ্ঞাসা করেছি, বাট এই প্রসেসটা কেউ বলে দেয়নি। অনেকে হ্যাঁ বলে না তো লিখতে লিখতে হয়ে যাবে, বাট সেটা কিভাবে স্টার্ট করব, মানে একটা তো পদ্ধতি আছে না। হ্যাঁ হ্যাঁ অনেক স্যার ধন্যবাদ স্যার। এক্ষেত্রে কি ইংলিশ নিউজ পেপার হেল্প করতে পারে? হ্যাঁ বলুন। এক্ষেত্রে কি ইংলিশ নিউজ পেপার হেল্প করতে হ্যাঁ হ্যাঁ পারে? অবশ্যই অবশ্যই। সিম্পল দিয়ে শুরু করবেন, প্রথমে দা হিন্দু দেখবেন না, প্রথমে আপনি টাইমস অফ ইন্ডিয়া দেখবেন, দিয়ে শুরু করবেন। তারপরে আপনি অন্য নিউজ পেপার আর দেখতে পারেন, অনলাইনেই দেখে নেবেন। এমন নয় এটা যে প্রত্যেকদিন কিনে পড়তে হবে। আমি জানি বেশি দিন ইন্টারেস্ট থাকবে না, আপনি 2 দিন শুরু করবেন, 5 দিন 10 দিনের পর মনে হবে যে খুব ভারী হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো ওরকম কিছু খুব বড় বড় কিছু ভাবার প্রয়োজন নেই। এই জায়গাতে একটু আপনাকে চর্চা করতে হবে, একটু দেখতে হবে। আপনি রোজ অনলাইনে এগুলো পাওয়া যায়, শুধুমাত্র সম্পাদকীয়টা একটু দেখে নিলেন, বাংলায় হোক ইংরাজিতে হোক একটু দেখে নিলেন, দেখবেন আপনার তাগিদটা থাকবে। আপনি যদি সেই কিনে নিয়ে একটা বিরাট বড় করে কিছু শুরু করেন, সেটা থাকবে না বেশি দিন। তো আপনি একটু ছোট ছোট করে এগুলো লেখা শুরু করবেন, দেখবেন কোনো অসুবিধা হবে না। আর ওই যে বিষয়টা বলছিলেন যে ওই জিনিসগুলো পাননি, টিচারের জায়গাটা তো এটাই যে আপনি সব জায়গা থেকে তো সব কিছু পাবেন না, আপনাকে সঠিক পথটা দেখানোটাই আসল টিচারের কাজ। তো সুতরাং ওই জায়গাটাই বিষয় যে আপনি গাইডেন্সের মধ্যে থাকলে ওই জিনিসগুলো আপনি জেনে যাবেন, বা আপনি যেটা ঠেকে শিখতেন সেটা আপনাকে প্রথমবারেই বলে দেওয়া হবে যে এই রাস্তাটা ঠিক নয়, ওই রাস্তাটা ঠিক। তো তখনই আপনি মানে খুব চটজলদি সাকসেসটা পাবেন। না হলে আপনি যদি ঠেকে শিখতে চান তাহলে একটু সময় লাগবে। এই হচ্ছে বিষয়। ওকে, আর আর কিছু জিজ্ঞাসা করার থাকলে বলুন। ডেসক্রিপটিভ রাইটিং নিয়ে বললাম, আরও সমস্ত সাবজেক্টগুলো। হ্যাঁ স্যার, বলছি কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য কিরকম প্রিপারেশন নেওয়া দরকার? কারেন্ট অ্যাফেয়ার্স আমি আগে বলছিলাম একটু আগে, আপনি বোধহয় ছিলেন না। তো কারেন্ট অ্যাফেয়ার্সে আপনি অল ইন্ডিয়া রেডিও একটু শুনবেন রোজ, বাংলাতে যেটা হয়। ফেসবুক পেজে একটু লাইক দিয়ে রাখবেন, অল ইন্ডিয়া রেডিও প্রত্যেক দিন নিউজ হয়, একটু করে শুধু শুনে নেবেন। আমি অনেক কিছু বড় বড় কিছু করতে বলবো না, একটু করে শুনে নেবেন। আর মান্থলি অনেক ম্যাগাজিন আসে, মান্থলি ম্যাগাজিন যে কোনো একটা দেখবেন। ওই দুটো চর্চা আপনি ডেলি চালিয়ে যান। যদি ডেলি আমি দিয়ে থাকি, আমি যদিও প্রত্যেক দিন দেওয়া সম্ভব হয় না, আমি 2-1 দিন ছাড়াই পিডিএফ পোস্ট করে দিই গ্রুপে, তো ওখান থেকেও আপনি দেখে নিতে পারেন। আমি এমসিকিউগুলো দিই। তো ডেলি যদি আপনি একটু নিউজটা দেখে নেন, তার সাথে এমসিকিউগুলো দেখে নিলেন, আর ফাইনালি সারা মাসের শেষে কোনো একটা নিউজ ম্যাগাজিন দেখে নিলেন, বেশ। ওকে স্যার। হ্যাঁ, আর নিউজ পেপার যারা দেখছেন, নিউজ পেপার যদি পার্টিকুলার ডেলি ফলো করতে পারেন সেটা খুবই ভালো। আমি বলছি না এটা সম্ভব নয়, অনেকেই আছে যারা নিউজ পেপার ডেলি দেখে, অভ্যাসে পরিণত হয়ে গেছে সেটা দেখতে দেখতে। তো সেটা যদি করতে পারেন তাহলে আর কোনো সমস্যা নেই, আপনার অন্য কিছু সব কিছু লাগবে না। কিন্তু এখনকার কি হয়, বেশিরভাগ নিউজ পেপারে শুধুমাত্র ওই পলিটিক্যাল নিউজে ভর্তি থাকে, তো ওগুলোতে কিছু কাজে লাগে না। সেই জন্য বলছি অল ইন্ডিয়া রেডিও, ওই রেডিওতে যে নিউজগুলো দেয় সেগুলো একদম প্রমিনেন্ট, যেগুলো দরকার সেগুলোই দেয়। কি সরকারের স্কিম এসছে,
কোন কোন দেশের সাথে কি কি বৈঠক হয়েছে বা কাকে নতুন অ্যাপয়েন্ট দেওয়া হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট ওবিচুয়ারিগুলো, ইম্পর্টেন্ট ওবিচুয়ারিগুলো দেওয়া হয়। তো সবই মোটামুটি, ওই জন্য বলছি রেডিওটা একটু শুনলে ভালো হয়, রেডিও নিউজটা শুনলে ভালো হয়। ওকে, আর বলুন। হ্যাঁ স্যার, আর স্যার আপনাদের যে ওই ফ্রি ক্লাসের যে গ্রুপ আছে মক হ্যাঁ টেস্টের, হ্যাঁ, মানে ওখানে কিভাবে অ্যাড হব? আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি জানেন? ওখানে আপনি একটা মেসেজ করে দিন, আচ্ছা আমি অ্যাড করে নেব, ওখান থেকে আপনি মানে পেয়ে যাবেন। আচ্ছা। ওকে, হুম। তাহলে স্যার আমি একটা আপনাকে মেসেজ করে দিচ্ছি, আপনি হ্যাঁ আপনার হ্যাঁ যে হ্যাঁ, গ্রুপ আছে। সকলকেই বলছি, কোনো পার্টিকুলার একজন নয়, যে ওটা ফ্রি ক্লাস রয়েছে, ফ্রি টেস্ট, ফ্রি ক্লাস, যেটা আমি পুরো ফেব্রুয়ারি মাসটাই চলবে, আগামী দিন কয়েকগুলো, তারপরেও আপনি ফ্রি ক্লাস পাবেন, কিন্তু একদম কন্টিনিউয়াস পাবেন না। ওটা পেড ব্যাচে পরে জয়েন করলে আপনি প্রত্যেক দিনই যেটা ফ্রি ক্লাস, ফ্রি টেস্ট যেটা রয়েছে ওটা মানে পরপর পরপর পেতে থাকবেন। আর যেটা গ্রুপে আমি দিই, গ্রুপে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শনগুলো দিয়ে দিই, বা গুরুত্বপূর্ণ যে ওই যেটা বলছেন কারেন্ট অ্যাফেয়ার্সে যে যেগুলো দরকার কারেন্ট অ্যাফেয়ার্স আমি গ্রুপে প্রত্যেক দিন দিয়ে দিই, বা দু একদিন অন্তর অন্তর আমি কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিই, বা অনেক ক্লাসও দিয়ে থাকি। তো ওই গ্রুপে আমি জয়েন করিয়ে নেব, যেটা আমি গ্রুপে সবসময় যেটা দিয়ে থাকি সেই গ্রুপে জয়েন করিয়ে দেবো। আর পরে যদি মনে হয় যে পেড ক্লাসে জয়েন করতে পারি, সেটা সেটা আপনার পরে ভেবেচিন্তে আপনি দেখতে পারেন যে হ্যাঁ এরকম ক্লাস হচ্ছে, বা যেটা বললাম যে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে মনে হলো যে এইটা আমার গাইডেন্সের দরকার আছে, শুধু সেটাও জয়েন করতে পারেন, যে কোনোভাবে করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। বা আপনি যদি জয়েন নাও করেন, আপনি কম বেশি পরামর্শ পেয়ে যাবেন, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। তো যেটা আপনার ঠিক প্রয়োজন সেটা বুঝে আপনি জয়েন করবেন। আর ফ্রি ক্লাস এই 28 তারিখ পর্যন্ত চলবে, ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত ডেলি ক্লাস নেব। ঠিক যে সিস্টেমটা, অনেকে সিস্টেমটা বুঝতে পারে না, যার জন্য আমি এটা করলাম, যে প্রত্যেক দিন আমি আজকে ক্লাস নিলাম, আগামীকাল আমি সেটার উপর মক টেস্ট নিয়ে নিলাম, আবার পরের দিন ক্লাস নিলাম, মক টেস্ট নিলাম, এইভাবে চলতে থাকবে। আগামী যে মেন্স প্রিলিমস রয়েছে, প্রিলিমসের জন্য পুরোপুরি প্রিপারেশনটা তৈরি হয়ে যাবে। এবং এখন থেকে যদি না শুরু হয়, যারা একদম নতুন তাদের জন্য বলছি যে এখন থেকে যদি না প্রিপারেশনটা শুরু হয়, তাহলে তো ফাইনালি মেন্সে প্রিলিমসে গিয়ে কোয়ালিফাই করাটা অসম্ভব হয়ে যাবে। কারণ মোটামুটি ধরে নেওয়া যায় মে জুন নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিলিমসটা, আরেকটু পিছাতে পারে। তো তার মধ্যে প্রিপারেশন যথেষ্ট ভালো করে নেওয়া সম্ভব, কারণ প্রত্যেকেই কিছু না কিছু জানে, কম বেশি তার পজিটিভ নেগেটিভ পয়েন্ট রয়েছে। তো বাকিটা চর্চার মাধ্যমে ওই টেস্ট দিলে পড়লে আস্তে আস্তে ওটা কভার হয়ে যাবে। ওকে, আর আমি যেগুলো এক্সট্রা দিই সেগুলো বলেছি, আরেকবার বলছি, আমি রেকর্ডেড পোর্শন দিয়ে দিই, মানে ভয়েস রেকর্ড, শুধুমাত্র ভয়েস রেকর্ড মনে রাখার জন্য। কারণ একটা জিনিস বারবার পড়তে হয়, এখানে কিছু জিনিস বোঝার আছে, দুটো পার্ট রয়েছে, কিছু জিনিস বোঝার আছে, কিছু জিনিস একদম শুধুমাত্র মনে রাখার জিনিস রয়েছে। তো সেই মনে রাখার জিনিসগুলো আমি শুধু ভয়েস রেকর্ড দিয়ে দিই, ওইটা বারবার শুনে নিলে আর তারপর কিছু বাকি থাকে না, সব ওখান থেকে কভার হয়ে যায় ভয়েস রেকর্ড থেকে। আর বোঝার জিনিস যেগুলো, যেমন ইকোনমিক্স, ম্যাথ, জিআই, এগুলো আমি আলাদা আলাদা ক্লাসে খুব ইজিলি বুঝিয়ে দিই। আমি ক্লাস যেগুলো দেবো, ফ্রি ক্লাস করলেই বোঝা যাবে, খুব ইজিলি আমি এগুলো বলে দিই। বা কঠিন বিষয়ে যার যেটা থাকে, কোনো অসুবিধা সেখানে থাকে না। তো দুটো পোর্শন একসাথে চললো, তার সাথে মাইন্ড ম্যাপ, একদম যেগুলো কঠিন জায়গা রয়েছে বা যেগুলো বারবার মনে রাখার প্রয়োজন হয়, মাইন্ড ম্যাপ আমি ম্যাক্সিমাম সাবজেক্টে মাইন্ড ম্যাপ দিয়ে দিই। শর্ট নোট, খুব দরকারি যেটা শর্ট নোট, সেটাও দিয়ে দিই। পুরো অলরাউন্ড ওখানেই হয়ে যাচ্ছে। তার সাথে এক্সট্রা ওই টেস্ট, যেটা প্রত্যেক দিন দেওয়ার দরকার, টেস্টটা কিন্তু আমি মাস্ট করে দিই। আর কারেন্ট অ্যাফেয়ার্সের টেস্টও নিই। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রত্যেক এক সপ্তাহ অন্তর আমি প্রত্যেক সোমবার, সারা সপ্তাহে আগের রোববার থেকে পরের সোমবার পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আসে সেটার আমি টেস্ট নিয়ে নিই। তো এক সপ্তাহে একটা করে যদি কারেন্ট অ্যাফেয়ার্সের টেস্ট দেওয়া দেয়, সেখানেই কারেন্ট অ্যাফেয়ার্স কভার হয়ে যাচ্ছে পুরোটা। আর কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ আমি দু একদিন অন্তর অন্তর দিই, গ্রুপের মধ্যে দিয়ে দিই। তো ওগুলো করতে করতে আর কিছু বাদ থাকে না, ওখানেই প্রিপারেশনটা পুরোপুরি হয়ে যায়। এবার একটু রুটিন তৈরি করে নিজে একটু সময় দিলে যথেষ্ট ভালোভাবে প্রিপারেশান নেওয়াটা সম্ভব। এবারে অনেকেই কোয়ালিফাই করেছে, যারা গ্রুপে আছে জানে, যেটা ফ্রি গ্রুপ এমনি রাখা আছে, অনেকেই কোয়ালিফাই করেছে। এবারে মেন্সের জন্য তারা খাটছে, মেন্সের মক টেস্ট চলছে। তো যাই হোক, আমি পুরো সিস্টেমটা বললাম, এরকমভাবে করা হয়। এবার যারা আমাকে মেসেজ করলে আমি গ্রুপে অ্যাড করে নেব, ব্রডকাস্ট লিস্টে অ্যাড করে নেব, ওখান থেকে আমি ডেলি ক্লাসগুলো পেয়ে যাব। ওকে, আর কিছু জানার আছে? স্যার বলছিলাম যে হ্যাঁ ডাব্লিউএসসি এর মেন যে পেপারটা পরীক্ষা হয় সেটার সাবজেক্ট গুলো কি থাকে? মেন্সে এই Particular সাবজেক্টগুলোই aptitude থাকে, এই সাবজেক্টগুলোই থাকে। মেন্সে মোট 6টা পেপার থাকে। প্রথম হচ্ছে বাংলা 200 নাম্বার, 200 নাম্বার ইংলিশ
পেপার 2। পেপার 3 হচ্ছে ইতিহাস 100, ভূগোল 100, পেপার 3। পেপার 4 হচ্ছে সব 5 মিশালি থাকে, কারেন্ট অ্যাফেয়ার, তারপরে জেনারেল সায়েন্স, এনভায়রনমেন্ট, কম্পিউটার থেকে কিছু থাকে, কিছু জেনারেল নলেজ থেকে থাকে, পেপার 4 সব মিশিয়ে থাকে। আচ্ছা, পেপার 5 হচ্ছে ইকোনমিক্স আর পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্সে 100, পলিটিক্যাল সায়েন্সে 100। পেপার 6 হচ্ছে ম্যাথ 100, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং 100। এই 6টা পেপার থাকছে মেন্সে, 6টা রিটেন পেপার থাকছে। ওকে, যেগুলো প্রিলিমসে ছোট Okay, ছোট করে আছে, মেন্সে সেগুলোই বড় করে আছে, খালি বেঙ্গলি আর ইংলিশটা ডেসক্রিপটিভ, ডিটেলস লিখতে হয়, যেটা মাধ্যমিক যেরকম থাকে সেরকম। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তো প্রিপারেশনটা ওইভাবে করবেন বা ওইভাবে চালাবেন। আমি অনেক কিছু বলেছি, আমি রেকর্ডেড পোর্শনটাও দিয়ে দেবো, যারা পরে জয়েন করছে রেকর্ডেড পোর্শন দেখলেই পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যাপারটা বুঝে যাবে। নতুন যারা শুরু করছে তাদের পক্ষে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো, বা যারা ভুলভ্রান্তি যেগুলো করেছে সেগুলো তাদের রিকভার হয়ে যাবে। ওই পুরোটা দেখে নিলে আমি ইউটিউব চ্যানেলেও দিয়ে দেবো, যে যে গ্রুপে আমি লিঙ্ক শেয়ার করেছিলাম সব জায়গাতেই রেকর্ডেড পোর্শনটাও আমি দিয়ে দেবো। ওকে, আর কিছু প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে, তাহলে আজকের সেশনটা আমি এখানে কমপ্লিট করছি। যদি কারো কিছু আরও পরে প্রশ্ন মনে হয়, সে গ্রুপে হোক বা পার্সোনালি জিজ্ঞাসা করলে আমি সময় মতো উত্তর দিয়ে দেবো। ওকে, এখানে কমপ্লিট করছি। নমস্কার, হ্যাঁ ধন্যবাদ। স্যার, ধন্যবাদ, থ্যাংক ইউ।